রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ির উপজেলা একটি। স্পেশালি রাসেল ভাই, কালুখালীর ওই রুটটাতে যারা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা। যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো। আসলে ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষিকাজ করেন। মানে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে এই 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা এটি। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছে ছিলেন, যেই কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো, এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। এখন রাসেল ভাই, উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। তো ওনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাঁড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই, 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাঁড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলেপেলে থাকে যারা এরকম রাতের বেলা হাঁড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছের রস নাই। তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। দেখুন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ, রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাঁড়ির মধ্যে কোনো রস নাই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই, ওই গাছের যিনি মালিক, উনি তো এই কথা শুনবেন না। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বলল যে ঠিক আছে, তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে, উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা রাসেল ভাই, হাঁড়িতে রস নেই। তখন উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাঁড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না, আরও ভালো করে পাহারা দিতে হবে। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাঁড়িতে। তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। উনি চিন্তা করলেন যে হ্যাঁ, এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন
গাছে নিয়ে চলে দেখেন যে ঠিক উনি যেটা আফসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে। উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর, নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি তখন উনি তাকে বলছিলেন। কিন্তু স্যার উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আফসা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আর একটা গাছের মাথায় চলে গেল। তখন উনি আবার কিন্তু এটা দেখে ভয় পান নাই, কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রামাঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোনো দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ। উনি কোনো মানুষই মনে করেছেন। উনি যখনই যেই গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আর একটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়। উনি কোনো ধরনের কোনো মানে চিন্তাভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন। বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসটার চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা একটা শিম্পাঞ্জির বডির মতো এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা, মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আর একটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো, ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে আর উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো যাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে। তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বললেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা, ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো। যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে রাসেল ভাই, তখন ওনার নাতিটা প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে, এবং মাটিতে ছটফট শুরু করে দিয়েছে। কোনো কথা না, কারণে ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে, এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায়, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্নভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা পাগল, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই, মানে সায়েন্টিফিক ব্যাখ্যায় অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানর্মাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যেই ঘরে ঘুমায় থাকতো আর কি ছেলেমেয়েরা, সেই ঘরে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল, দরজা তো বন্ধ,
ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, আর ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা এক তো যাওয়ার সাহসই নেই। তারপর দরজা বন্ধ, সাথে সে কোথায় গেল? তখন রাসেল ভাই, এখন সবুর মিয়া তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা, বলে যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে রাসেল ভাই। শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনও একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরও অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোনো জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী, সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে। এবং সে যদি 3 বার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আসলে ভাই সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে এবং একটা সময় তাকে সে যখন গাছ থেকে নেমে আসার পরে সে কিন্তু আঘাত করেছিল এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য রাসেল ভাই, রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি। সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। রাসেল ভাই, তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেক দিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি সিয়াম কত সালে কালেক্ট করেছে এটি তিনি বলেননি, বাট তিনি বলেছেন কোথা থেকে কালেক্ট করেছেন। বেশ সুন্দর একটা জায়গা থেকে সিয়াম বেড়াতে গিয়েছিল ময়মনসিংহে, এবং ময়মনসিংহের কোন একটি গ্রামটির নাম তিনি লিখেছেন। আমি সেটি উল্লেখ করব না, কারণ আমাদের অনুষ্ঠানে আমরা স্পেসিফিক কোনো লোকেশন উল্লেখ করি না। তো একটি গ্রামে তিনি গিয়েছিলেন, গ্রামটা খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে তিনি গেছেন রাস্তা ধরে, এবং রাস্তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে কিছু ঘর বাড়ি, এবং এর মাঝ দিয়ে সিয়াম দেখে খুব সুন্দর একটা পায়ে চলা পথ আছে। তো সেই পায়ে চলা পথ ধরে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে সিয়াম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক গাছগাছালি একদম গাছে গাছে ঘিরে আছে। তো এর মাঝ দিয়ে সে হাঁটতে হাঁটতে আরো ভিতরে ঢুকে যায় এবং তার কাছে বেশ অন্যরকম লাগতে থাকে। মনে হয় একটা বন একটা মানে এনভায়রনমেন্ট চলে আসছে, তার একটু গা ছমছম করা ভাব চলে আসে এই দুপুর বেলাও। তো যেতে যেতে সে দেখে দূরে একটা বট গাছ, বেশ বড় বট গাছ, এবং বট গাছ এই মোটা আর কি, বিশাল মোটা বট গাছ, বেড় অনেক বেশি, সেটা থেকে ঝুড়ি টুড়ি নেমে আসছে। এবং গাছের গোড়াটা মানে গাছের যেই নিচের অংশটা, সেটা অনেক দূর পর্যন্ত গোল করে কোনো এত দূর পর্যন্ত ঘাস ছিল, ওখানে ঘাস নেই, মনে হচ্ছে জায়গাটা কেউ পরিষ্কার করে ফেলছে। সিয়াম খুব অবাক হয় গাছটা দেখে, যে এরকম নির্জন জায়গায় এরকম একটা বড় গাছ এবং কোনো মানুষজন নাই এই ভর দুপুরে, এবং রোদ কিন্তু বাইরে, এখানে রোদ নাই, জায়গাটা ছায়ায় ঢেকে আছে। সিয়ামের জানি কেমন দিন লাগে, গাছটার প্রতি তার কেমন একটা মানে একটা গা ছমছম ফিল হতে থাকে। তো সে গাছটার নিচে চলে আসে, এসে সে মাটিটা দেখে যে মাটিটা ভেজা ভেজা, হতেই পারে ছায়ার মধ্যে গাছ, আর হয়তো বৃষ্টি পড়েছে বা পানি ধরে রাখছে হয়তো। তো সিয়াম দেখে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখে একই রকম ভেজা চারিপাশে, এবং বটের যে মূল সেটা তো চলে গেছে এইভাবে করে। জায়গাটা জানি কেমন। সিয়ামের একবার ইচ্ছা হয় একটু নিচে বসে, আবার কেমন যেন গা ছমছম করা একটা অনুভূতি হতে থাকে, কেমন যেন লাগে তার কাছে। উপরে যে ডালপালাগুলো গেছে এরকম মানে এঁকে বেঁকে গেছে, তার কাছে কেন জানি মনে হয় ডালপালার মধ্যে কে বসে আছে, এরকম একটা অনুভূতি এরকম হয়, কারণ অনেক ঝুড়ি নামছে। তো সে এরকম যখন খুব মন দিয়ে দেখতেছে, এই সময় একজন বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞেস করে, বাবা আপনি কেটা? তো সে সিয়ামটা কেঁপে ওঠে, হঠাৎ করে নির্জন জায়গায় কাউকে দেখে না, এরকম সময় একজন বেশ বয়স্ক মানুষ, এবং এরকম শুভ্র দাড়ি, বেশ বড়, মাথায় একটা টুপি পরা, গায়ে চাদর, হাতে লাঠি, সে জিজ্ঞেস করতেছে যে আপনি কেটা?
তো সিএম বলে যে আমি এখানে আসছি অমুক জায়গায়, সে জায়গার নাম বলে, তার যেখানে আসছে সে বলে আমি হাঁটতে বেরিয়েছি, দেখতেছিলাম। তো বলছে এইখানে গাছের গোড়ায় আসছেন একলা? বলে যে হ্যাঁ। জায়গাটা ভালো না, যান এখান থেকে যান। তো সিয়াম বলে যে কেন যাবো কেন, এখানে কি কোনো মানে ভয়ের ব্যাপার স্যাপার আছে নাকি, কি ঘটনা কি? তো তখন এই বৃদ্ধ তাকে নাকি বলে যে এই গাছটা হইলো খুব খারাপ গাছ, সর্বনাশা গাছ, এটার কাছে কেউ আসে না। এই গাছ অনেক আগে কে আনছিল কেউ জানে না, অনেকে বলে পেত্তুনে আনছিল এখানে, সেটাও আমরা জানি না। তো গাছ এখানে হইছে আমি জন্মের পর থেকে দেখি, আমার বাপেও দেখছে, দাদাও দেখছে, এটার বয়স কোথায় কেউ জানে না। তো এই গাছের গোড়ায় ইতিহাস আছে, ওটা কি বলে আমাকে ওইখানে ইতিহাস ঘটছে। ইতিহাসের পরে এরপর থেকে আর ভয়ে মানুষ আসে না, এমন রাতের বেলা মানুষ এনে চিৎকুর শুনে, চিৎকুর কে যেন চিৎকার পারে, এখানে একা একা কেউ থাকলেই শুনে, আশপাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে রাইতে হাঁটে না মানুষ। তো সিএম জিজ্ঞেস করে যে কি ঘটছিল এখানে, কি ব্যাপার? এই তো মানে মেলা দিন আগে এখানে একটা ভাই বোন থাকতো, এই কাছাকাছি জায়গাটা দেখায়, ওখানে হাত দিয়ে দেখায় যে এই জায়গায় বাপ মা মরে গেছিল, তো ভাই আর বোন থাকতো। তো বাপ মা মরার পরে ভাই বোন তো একলা হয়ে যায়, এতিম হয়ে যায়। তো তারা এখানে থাকে, ভাইটা কাজ করে, বাজারে যায় কাজ করে, এই জমিতে কাজ করে, এইভাবে করে চলে আর কি তাদের। তো ক্ষেতের যখন কাজের সময় হইতো ওই ভাই কাজে যোগ দিত মানুষের, কারণ নিজে তো জমি তো আসলে নিজে চাষ করে পারবো না, এরই মানুষটা বর্গা দিয়ে দিছে, মানুষ ভালো মনে করে একবারে যা দেয় আর কি টাকা, তাই আর বাপের জমি আর হেরে কামে লয়। তো ওই ছেলে কাজ করে ওইখানে, ওই স্যারের নাম ছিল নুরু। তো নুরু কাজ করে ওইখানে, আর যা এখান থেকে আয় যা হয় কামাইয়ে বাসায় নিয়ে আসে, তো ভাই বোন মিলা খায় দায় থাকে। তো আসিল মানে কোনো মতে তাকে সংসার চলতেছিল আর কি এরকম। তো একদিন নুরু এরকম খেতে কাম করতে গেছে, কাম করতেছে, সারা দুপুর কাম করছে, এই কাছাকাছি ক্ষেতটা ওই যে ওইখানে দেখছেন, ওই ক্ষেত ওখানে কাম করতে হয়। তো কাম কাজ করে দুপুরবেলা ওর খুব লাগছে, গরম লাগছে। তো গরম লাগার পর হাইটা এইখান দিয়ে এসে এই যে এইখানে ঢুকছে, এই যে এই বট গাছ এইখানে আসছে। তো বট গাছের এখানে আইসা ছায়াতে বেশ শান্তি পাইছে, এখানে বইয়া হেলান দিয়ে একদম শুয়ে পড়ছে। তো শুয়ে যখন পড়ছে মানে ঘুম এসে গেছে চোখে, তো চোখে ঘুম লেগে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে উপর থেকে শুনে কে যেন ডাকতেছে, একটা মেয়ের কণ্ঠে তারা ডাকতেছে, এই নুরু এখানে আইসোস কেন, এটা তো আমার গাছ। তো নুরু আস্তে করে এদিক ওদিক তাকায়, কাউরে দেখে না, কিরে এদিকে বেলা অনেকখানি পড়ে গেছে, মানে সে যখন আসছিল সে দুপুর পড়ে গেছে। তো নুরু আবার একটু টেনশনও পড়ছে, কারণ যে সে তো কাজ করতেছিল খেতে, এই মানে খেতের টাইমটা তো সে দিল না, এটা তো পরে ধরবো না, ওখানকার মহাজন যে আছে ধরবো না, কি ব্যাপার। তো সে মানে থতমত খেয়ে গেছে, আর তারা ডাকলো কে, এদিক ওদিক তাকায়, এখন দেখে এই যে গাছগাছালির মধ্যে তো আরো অন্ধকার হয়ে গেছে, ওদিক থেকে পাখি ডাকে, পাখির ডাক শোনা যায়। আবার হঠাৎ করে শুনছে এই নুরু, তখন শুনছে মেয়ের কণ্ঠ। তো এই মেয়ের কণ্ঠ শুনে সে উপরে তাকাইছে, উপরে তাকায় দেখে এক মেয়ে বসে রয়েছে গাছের উপরে, দুই পা ঝুলে, পায়ের মধ্যে এরকম লাল আলতা দেওয়া, পায়ের মধ্যে নুপুর পরা চিকচিক করতেছে, বসে রয়েছে, শাড়ি একটা পরা, চুলগুলা খোলা। তো নুরু তো মানে দেখে একদম অবাক হয়ে গেছে, এই মেয়েকে এত মানে সুন্দর, অনেক অনেক সুন্দর একটা মেয়ে, এরকম বসে গাছের উপর থেকে তারা বলতেছে তুই এখানে কি চাস, এটা তো আমার গাছ। তো নুরু বলে যে না আমি এখানে সামনে বসছিলাম, তোমার গাছ করতে গেলো, আমি তো গাছ অনেকদিন ধরেই দেখি, জন্মের পর থেকে গাছ আছে এখানে, তোমারও তো দেখি নেই, আর তোমার গাছ কি তোমার বাপের জায়গা নাকি এটা? তখন মেয়েটা নাকি হাসতেছে, হ্যাঁ আমার বাপের জায়গা। তো নুরুও মজা পাইছে, তো সেও মেয়েটার সাথে অনেকক্ষণ কথাবার্তা বইলে এখান থেকে নামছে। নামার পরে যখন নাকি দেখে সন্ধ্যা হয়ে যেতেছে, মানে নুরু তার কাজে যায় নাই, গল্প করতে করতে তার দিন পার হয়েছে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো মেয়ে তখন তারে বলতেছে তুই জাগা, তুই করে বলতেছে, তুই জাগা, তুই এখানে থাকলে তোরা খেয়ালামু। তো অবাক হয়ে গেছে নুরু। তো নুরু আর কোনো কথা না বলে যে আমি যাই, এত মস্কারা করার সময় আমার নাই বলে নুরু ওখান থেকে হেঁটে বের হয়ে চলে আসছে। তো বাসায় আসার পরে নুরু ওই দিন তার বোন রে কইছে যে আমি এনে গাছের কাছে আজকে গেছিলাম রে, আমি দুপুরবেলা এরকম মানে ওখানে শুয়ে পড়ছিলাম, খাওয়ার পরে খাইয়া শুয়ে ওখানে যে ঘুমাই গেছিলাম গা, দেখি এক মাইয়া এসে দুষ্টমি করে আমার সাথে, মস্কারি করে, কয় যে আমার বাপের গাছ এরকম করে বলে। তো শোনার পরে তো আমি কইছি যে কিসের তোমার বাপের গাছ, এই সেই। তো তার বোন বলে ওদিকে যেও না, জায়গা ভালো না, মানুষজন ভালো বলে না। নুরুর বোন আবার স্কুলে পড়তো, তো সে নুরুরে বলছে ওইদিকে যেও না, ওই জায়গা ভালো না, ওখানে মানুষ বলে জায়গাটা সুবিধার না।
তো নুরু বলে যে আরে কি কস তুই, এইটা কোনো কথা হইলো? এই গাছ নিয়ে কত কথা মানুষে কয় ওইদিকে, ওই জায়গায় বলে পেত্তু নিয়ে আনছে গাছ এরকম, এগুলা সেই দাদার আমল থেকে হইন নাইছে, এগুলা বিশ্বাস করার কি, তুই পড়াশোনা করে এডি কইস না, এগুলা কিছুই না। ওইখানে দেখ গা, ওইখানে আশেপাশের ঘরের থেকে কোনো মাইয়া এসে শয়তানি করে গেছে আমার সাথে। তো এই বলে নুরু তার বোনকে বলে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, যা তুই যা তোর মতো ঘুমা, স্কুলে যা, কালকে স্কুলে যাবি বলে সে তার মতো তার বোনকে পাঠায় দিয়ে তার মতো খাওয়া দাওয়া শেষ করে গোছায়, সে নিজেই গোছায় রাখতো সবকিছু। সেই তার বোনকে আর এগুলো করতে দিত না, সে ঘরের যে এই যে খাবার দাবার যে থালাবাটি এগুলো নিয়ে সে যে তাদের ওই কুয়া ছিল কুয়ার পাড়ে নিয়ে যায় ধোয়ার জন্য। আর রাতের বেলা সে বোনকে এমনি আসতে দিত না, কারণ তখন ওই জায়গায় বিদ্যুৎ ছিল না। তো সে নিয়ে তার হারিকেন নিয়ে গেছে, যেগুলো ধুচ্ছে। তো নুরু যখন এই জিনিসপত্র ধুইতেছে, তাদের এই প্লেট হাঁড়ি পাতিল এগুলো ধুচ্ছে, তখন তার কাছে কেন জানি মন হলো তার আশপাশ দিয়ে কেউ ঘুরঘুর করে, মানে তাদের যে জায়গায় সে ধুচ্ছে, মানে কুয়ার পাড়ে একটা জায়গায়, ওখানে মনে হচ্ছে আশপাশ দিয়ে কেউ যেন ঘুরঘুর করে। তো নুরু নিজের অজান্তে বসে এই কে এরকম করে বলছে। তার কাছে কেন জানি মনে হলো কেউ হেঁটে সরে গেল, তাদের যে ওই পাশে বেড়া ছিল, বেড়ার পাশ থেকে কেউ সরে গেছে। আর নুরু মনে হয় এই মানে আকাশ তো চাঁদ আছে, চাঁদের আলো হারিকেনের আলো হালকা পড়ছে, এর মাঝে সে দেখলো ওই বেড়ার নিচে সে দুইটা পায়ের মতো দেখছে এবং গেছে, এবং সে অস্পষ্ট ভাবে ওই যে সেই নুপুরের শব্দ শুনছে। তো এটা শোনার পর নুরু মনে করলো যে কিরে, এইখানে কে আইছে আমার বাসার আশপাশ দিয়ে। তাড়াতাড়ি সে একটু গা কাটা দিছে তার, সে তাড়াতাড়ি তাদের এই থালাবাটি যেগুলো ধুয়ে তার বোন আবার জিজ্ঞেস করতেছে ভাইয়া কার সাথে কথা কও, কি ব্যাপার, এত লেট হইতেছে কেন? তাই বলতে বলতে তার বোন আবার ওই দরজার কাছে আসছে, আর একটা হারিকেন ছিল ওইটা নিয়ে দরজার কাছে আসছে। তো নুরু এখান থেকে মাথা ঘুরে বলছে তুই ঘরে যা, কিছু লাগবো না এখানে, যা আমি এখানে ধুয়ে আসতেছি এক্ষুনি। তো বলছে কার সাথে কথা কও তুমি? আরে মনে হয় কুত্তাই ছিল। সে বলে কুত্তাই ছিল। তো যখনই সে বলছে কুত্তাই ছিল, তখন তাদের বাসার চালের মধ্যে ঠাম করে একটা বড় ইট বা কিছু একটা এসে পড়ছে, ধ্রিম করে। তার বোনও মাগো বলে লাফ দিয়ে সরে গেছে। তো নুরু অবাক হইলো যে কি ব্যাপার, আবার একটা ইট এসে পড়লো ঠিক নুরুর পাশে। নুরু যেখানে বসেছিল জিনিসগুলো ধুচ্ছিল তার পাশে ঠাস করে পড়ে টুকরা টুকরা হয়ে গেল ইটগুলা, মানে এত বড় মাটির ঢেলা পড়ে টুকরা টুকরা। এরপর কয়েকটা। তো নুরু তাড়াতাড়ি ভয়ে জিনিসপত্রগুলো নিয়ে ঘরে চলে আসছে, এসে দরজা লাগাই দিছে। তো দরজা লাগাই দিলে মনে হলো যে তাদের ঘরের দরজার মধ্যেও এরকম পড়লো, মাটির ঢেলা এসে পড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল। তো নুরুর বোন বললো যে কি ব্যাপার ভাইয়া, এগুলা কোত্থেকে আসতেছে, কে মারতেছে এগুলা? আরে তুই চিন্তা করিস না, তুই যা শো। তো বোনরে শোয়াই দিয়ে নুরু তাদের বাসার মধ্যে দাও রাখতো একটা বড় একটা দা, সেই দাও নিয়ে সে দরজার কাছে আসছে, এসে চিন্তা করতেছে যে এখানে কে করতেছে। তার কাছে মনে হয়েছে যে কোনো মানুষজন, গ্রামে কিছু খারাপ মানুষজনও আছে, তারা কেউ করতেছে কিনা। তো সে যাই হোক, সে দা নিয়ে অনেকক্ষণ বসে থাকলো। তো তারপর দেখলো যে না, আর কোনো ঢিল টিল পড়ে নাই। তো সে তার বোনকে যশো জিজ্ঞেস করলো যে তুই ঘুমাইছোস? তো বোন ঘুম ঘুম কণ্ঠে বললো যে হ্যাঁ ভাইয়া ঘুমাইছি, তুমি ঘুমাও। তো বলে হারিকেনটা একদম ডিম করে দে, কমাই দে। তো হারিকেনটা একদম কমাই দিয়ে সে গেছে যে দাটা রেখে সে ঘুমাইলো। তো ওই দিন নুরু অনেক দুঃস্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। সে দেখতেছে যে সে ঘুমের মধ্যে দেখতেছে আর কি দুঃস্বপ্নে সে দেখতেছে যে সে একটা গাছের নিচে শুয়ে আছে, ওই যে বট গাছটা নিচে শুয়ে আছে, এবং তাকে মনে হইতেছে যে এক গাছে চুল এরকম পেঁচায় ফেলতেছে তাকে উপর থেকে, কালো এক গাছে চুল এসে পেঁচায় ফেলতেছে এবং টেনে নিয়ে যাচ্ছে, আর সে ছটফট করতেছে, চিৎকার করতেছে। তো এই স্বপ্ন দেখতে দেখতে চিৎকার করে নুরু ঘুম থেকে উঠছে চিৎকার করে। তো তার বোন তাকে বলছে কি হয়েছে, মানে কি তুমি, বোন এসে বলছে কি হয়েছে ভাইয়া, তুমি এরম করতেছো কেন? কারণ না রে আমি দুঃস্বপ্ন দেখছি বলে সে তার বোনকে করে আর কি নিবৃত করে, বলে যে চিন্তা করিস না। তখন অলরেডি ভোর হয়ে গেছে, এবং তারপর এক সময় সকাল হওয়ার পরে যথারীতি নুরুর বোন তার মতো স্কুলের দিকে যায় রেডি হয়ে, আর নুরু যায় খেতে কাজ করতে। তো সে খেতে কাজ করতে গিয়ে সুন্দর ওই কাজ করতে করতে দুপুর হয়েছে, একদম তপ্ত রোদ, মাথার উপরে একদম কড়া রোদ। এই রোদের মধ্যে সে কাজ করতে করতে বেশ মানে ক্লান্ত হয়ে গেল, গা ঘামতেছে, রীতিমতো ঘামতেছে। তো চিন্তা করলো যে আমি যে আবার একটু বসি ওইখানে। তার জানি কেন তাকে ওই গাছটা টানতেছে, ওই জায়গাটা, গাছের জায়গাটা। সে মনে করছে কালকে কি ভাল লাগছে, ফ্রেশ বাতাস ছিল এরকম। চিন্তা করতে করতে সে আস্তে করে তার মানে কাজটা রেখে দুপুরবেলা উঠে তার খাবারের পোটলা ছিল, সে খাবারের পোটলাটা নিয়ে সে ওখানে গেছে, যে গাছের গোড়া ওখানে বসে পোটলা খুলে খাবার খাচ্ছে। ওখানে খাবারের মধ্যে মাছ ছিল, মাছের তরকারি আর ভাত, যেটা দিয়ে খাচ্ছে। তো উপর থেকে মনে হলো তাকে কে জানে বললো
ও, মাছের সালন দিয়ে ভাত খাইতেছোস, বাসনা ছুটছে, কে রানছে? তোর বোন। তো নুরুর কাছে অবাক লাগলো, আরে কে বলে? মেয়ে মানুষের কণ্ঠ। সে ফটফট এদিক ওদিক টাকা ফাঁসে দেয় কেউ নাই, দেখে ওই গাছের উপরের ডাল থেকে মানে এরকম মনে হয় যে পিছলায় নামলো মেয়েটা। তো সে খুব অবাক হয়ে গেল যে এই কি ব্যাপার, এবার করলে সে তখন তাকায় বলছে, তুমি গাছের উপরেই থাকো নাকি? হ্যাঁ, তুই মাছ খাস, বাসনা ছুটছে, শৈল মাছের বাসনা ছুটছে। তখন সে বলতেছে, চুপ থাকো তো, মানে আমার তুই করে বলতেছো কেন তুমি? এটা আমার ভালো লাগে না, তুই করে। আমি কি তোমার তুই করে বলছি? বলে না। তাই বলে নুরু খাচ্ছে আর কথা বলছে, কি ব্যাপার, তুমি গাছের উপর উঠে থাকো, এখানে কোথায় থাকো, কোথা থেকে আসছো তুমি, তোমার বাড়ি কই? কারণ আমি তোরা কইছি না এটা আমার বাপের গাছ, আমি লইছি লয় করে। তো নুরু আর কোনো কথা বল না, সে চুপচাপ খাচ্ছে। খাওয়া দাওয়া করে সে তার খেয়ে ফেলছে। তখন সে বুঝতেছে যে তার পেছনে বসে আছে ওই মেয়েটা গাছের সাথে। তো সে মোটামুটি হাতটা গোছায়। তো তখন যখন সে হাতটা ধোয়ার চিন্তা করছে, তার সাথে সব সময় একটা জগে পানি থাকতো, এরকম মুখটা লাগানো একটা অ্যালুমিনিয়ামের জগ রাখতো। তো পানিটা দিয়ে সে হাতটা ওখানে ধুবে, তখন ওই ইসে বলতেছে, ওই পিছন থেকে মেয়েটা বলছে, এইখানে হাত ধুইস না, আইটটা হাত আমার এখানে ধুবি না, যা বাইরে যায় হাত দিয়ে আয়। মানে এমন ভাবে বলছে, বেশ কড়া, মানে কণ্ঠটাই জানি কেমন। নুরুর কাছে কেন জানি মনে হলো এই কণ্ঠটা একটু আগের যে মেয়েটা কথা বলছে বা তার সাথে আগে যে কথা বলছে তার সাথে কণ্ঠ মিলতেছে না। কণ্ঠটা আরো রাফ আর মনে হচ্ছে আরো বয়স্ক মানুষের, মেয়ে মানুষের। তো নুরু মানে একটু মানে অবাক হলো, সে জগটা নিয়ে আসতে গেলে সরে গেল ওইখান থেকে, যে সে হাতটা মানে দূরে ধুয়ে, মানে ওইখান থেকে দূরে গাছের গোড়া থেকে অনেক দূরে যে হাত ধুয়ে আসছে, এসে তাকায় দেখতেছে মেয়েটা বসে আছে, তার দিকে তাকায় আছে, এবং সে বসছে একটা ছায়াতে, ছায়ার মধ্যে বসছে, চুলগুলো ছাড়া, চোখ দুটা জল জল করতেছে, নুরুর দিকে তাকায় আছে। নুরুর এসে বলতেছে, তুই শৈল মাছ পছন্দ করস? শৈল মাছের অনেক শক্তি, শৈল মাছ অনেক মজা, শৈল মাছ পছন্দ করস? এমন ভাবে বলতেছে, নুরুর কাছে কেমন যেন একটু ভয় লাগলো, মানে মানে খুব স্বাভাবিক না। নুরু মানে মানে একটু ভয় পাইছে মেয়েটা বলার ধরন শুনে। সাধারণ মানুষ এভাবে কথা বলে না। আর তার এখন নুরুর কাছে মনে হচ্ছে যে সে প্রথম দিন বা আজকেও প্রথমে মেয়েটা যখন নেমে আসছে, তাকে যতটা মনে করছিল যে সে মানে তার থেকে হয়তো একটু বেশি বয়সী হবে সামান্য, এখন দেখতেছে সে বেশ মনে হচ্ছে বয়স্ক একটা মহিলা টাইপের, এবং তার কথা বলার ভঙ্গি অনেক রাফ এবং ভয়ঙ্কর। তো নুরু তখন কোনো কথা না বলে আস্তে করে সে কথা কস না কেন, তো এদিকে আয়, তুই কাছে আয়। তো নুরু কেন জানি এই ধমকে আস্তে আস্তে একটু কাছে চলে আসছে, এদিকে আয়, দে তোর হাত দেখি, হাত দে। তো নুরু হাতটা বাড়ায় ধরছে। নুরু আসলে মানে নিজের অজান্তেই বা সে চায় নাই হাত বাড়ায় ধরতে, সে হাতটা বাড়ায় ধরছে। তোর হাতটা দেখে হাসতেছে, সেই মেয়েটা হাসতেছে বা মহিলাটা হাসতেছে, যে বলে কি তোর তো টেয়া পয়সা নাই রে, তুই তো অনেক গরিব। তো নুরু বলে, হ্যাঁ আমি গরিব, কি ব্যাপার, আমার হাত ছাড়ো, হাত দেখার দরকার নেই, দে হাত দে। দেখে আরো এরকম তাকাইতেছে, আরো হাসতেছে নুরু হাতের দিকে। তো হঠাৎ করে কেমন জানি মনে হলো নুরুর কাছে যে এই মহিলার চোখ দুইটা জল জল করে উঠলো, মানে স্বাভাবিক মানুষের চোখ এভাবে জ্বলে না। নুরুর দিকে তাকাইলো সে ওই চোখ দিয়ে। তো নুরু কেমন জানি তার সারা শরীর হিম হয়ে গেল, মানে নুরু আসলে মনে হচ্ছে যে তার মাথা থেকে পা পর্যন্ত একটা মানে ঝিনঝিন একটা ভাব চলে আসছে, সে নড়তে পারতেছে না। তার মাথার সারা শরীরটা মনে হচ্ছে তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর সে শুনতেছে ওই মহিলার হাসি, মহিলা হাসতেছে এবং সেই হাসি শুনতে শুনতে নুরু দেখলো যে তার হাতটা নিয়ে মহিলা একটা কামড় বসায় দিল হাতের মধ্যে, হাতের ঠিক মানে কবজির উপরে একটা কামড় বসায় দিল। আর নুরু একসময় জ্ঞান হারাইলো, সে প্রচন্ড ব্যথা পেয়ে সে জ্ঞান হারাইলো। তো নুরুর আর জ্ঞান নাই, নুরু আসলে সেন্সলেস হয়ে গেছে। এদিকে বেলা গড়ায় সন্ধ্যা হয়ে গেছে। নুরুর বোন তো মানে দুপুরের পরে বিকালের দিকে বাসায় চলে আসছে স্কুল থেকে, এবং এসে সে টুকিটাকি কাজকর্ম করে রান্না বাড়া করে সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, তার ভাই আসে না কেন। সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল, তো নুরুর বোন চিন্তা করছে তার ভাই এরকম বাইরে থাকে না, এতক্ষণ তার ভাই কোথায়। তার ভাই সবসময় বাসায় চলে আসে, সে যে কারণ তার বোন বাসায় একলা, সে এটা নিয়ে ভয় পায়। তো সে অনেক টেনশন করতে করতে একসময় অন্ধকার হয়ে গেল চারিদিক, সারা বাড়ির চারপাশে ঘুটঘুট করতেছে এরকম। তো নুরুর বোন খুব টেনশন করতে করতে চিন্তা করলো ভাই কই গেছে, কই খুঁজবে সে। তো অগত্যা সে হারিকেনটা নিল, তাদের যে একটা দা আছে বাসায়, সেই দাটা নিল, দাটা নিয়ে সে হাঁটা ধরলো, চিন্তা করলো ভাইকে খুঁজবে।
তো হেঁটে যাচ্ছে, রাত হয়ে গেছে, পুরা গ্রামের যে ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে চলতেছে, ওখানে মানে পাতাগুলো নড়তেছে, কেউ নাই, কোনো মানুষ তো নাই। চিন্তা করলো কোথায় যাবে সে। তো প্রথমে সে একটা বাড়িতে গেল, সেখানে তার ভাইয়ের সাথে কাজ করতো, ফসলের মাঠে একজন লোক। সেখানে যে বললো যে আমার ভাইরে দেখছেন নাকি? কয় তোমার ভাই তো দুপুরের পর থেকেই দেখি না, দুপুরের পর থেকে বেরিয়ে গেছে খাইতে, আর আসে নাই তো, খেতে আর ফেরত আসে নাই। নুরুর বোন খুব টেনশনে পড়লো, কোথায় গেছে তার ভাই। সে হাঁটতে হাঁটতে চলে গেল সেখানে বাজার, মানে বাজারের শুরুর দিকটা, পুরো বাজারটা তখন বন্ধ হয়ে গেছে, মানে বাজারে যেখানে কিছু দোকানপাট থাকে তখনও রাত পর্যন্ত খোলা। সেখানে জিজ্ঞেস করলো তার ভাইকে কেউ দেখছে নাকি। তো মোটামুটি সবাই বললো যে না, নুরুরে আমরা কেউ দেখি নাই। কেন, কি হয়েছে? বলে নুরুরে খুঁজে পাইতেছি না, এরকম, ও তো আসেনি, বাসায় আসে নাই। এটা বলতে যেও তার বোন ভয় পাইতেছে, কারণ সে তো একলা মেয়ে মানুষ, এখন কি বলবে। তো এগুলো খুঁজে টুজে সে এক পর্যায়ে আসতেছে। তো তখন যখন সে ফেরত আসতেছে তখন কিন্তু আরো রাত হয়েছে। তাকে কিন্তু কেউ বলে নাই যে তোমাকে সাহায্য করি তোমার ভাইকে খুঁজে দিতে, বা সে কোথায় দেখতেছি, এটাও তাকে কেউ বলে নাই। তো সে যখন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ তার মনে হলো তার ভাই বলছিল সেই যে বট গাছের কাছে গেছে, এবং সেখানে সে একটা মেয়ে তাকে ওই যে বলছে যে আমার বাপের গাছ এসে। তো তার কাছে তখন মনে নাড়া দিল, তার ভয় লাগলো যে আসলেই মানে ওই বট গাছের কাছে যে আমার ভাইয়ের কিছু হয়েছে নাকি। তো এই চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দিল। অনেক ভয় লাগতেছে তার মন ধুকধুক ধুকধুক করতেছে ভয়ে, কারণ সবসময় তার ভাই তাকে আগলায় রাখে, তাকে কোথাও যেতে দেয় না। তো মানে এরকম কোনো রকম সব কাজই তার ভাই করে, যে হাড়ি পাতিল বন্ধ তার ভাই দয়। তো তাকে যে দেয় না। তো সে একলা একলা এরকম রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সে ওই গাছগাছালির মধ্যে দিয়ে সে যাবে ওইখানে, তার মনের মধ্যে ধুকধুক করতেছে ভয়ে। তো সে রাস্তা থেকে নেমে হাঁটা ধরলো আইল দিয়ে যাচ্ছে, হারিকেনটা ঝুলতেছে, হারিকেনের আলো দুই পাশে ক্ষেতের মধ্যে পড়তেছে আর রাস্তায় পড়তেছে এতটুকু। দূর থেকে কেউ দেখলে দেখতে পাবে যে নিচের ক্ষেতের আইল একটা মেয়ে হেঁটে যেতেছে হারিকেন নিয়ে, মানে এরকম। এবং চারপাশে অল্প একটু আলোর একটা বলয় হইতেছে, আর তার হাতে দাঁটা। সে এরকম হাঁটতে হাঁটতে একসময় গাছগাছালি এখানে চলে আসলো। তো নুরুর বোনের বুকের মধ্যে মানে ভয়ে মানে ধুকধুক করতেছে। সে চিন্তা করছে ওখানে যাবে কি যাবে না, আসলে কি তার ভাই এখানে আছে। এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে একসময় উঠলো ওই জায়গায়। ওইটা একটা উঁচু ভিটার মতো, সে ভিটার উপর দিয়ে উঠে সে হেঁটে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে গাছগাছালির মাঝ দিয়ে এসে এই যে ফাঁকা জায়গাটা, এইখানে চলে আসলো সে। এসে দেখতেছে হারিকেনের আলোয় হালকা আলোকিত হইতেছে জায়গাটা, এবং বট গাছটারে লাগতেছে ভয়ঙ্কর একটা জিনিসের মতো, এরকম দানবের মতো দাঁড়ায় আছে, ঝুড়িগুলো নামতেছে। তার বুকটা কেঁপে উঠলে দেখে ভয়। তো সে হারিকেনটা উঁচু করে ধরলো সামনে, উঁচু করে ধরে সে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে যখন নাকি কাছাকাছি আসে, দেখলো একটা ভাজের কাছ থেকে, মানে বট গাছের একটা খাজের ভেতর থেকে তার পা দেখা যাচ্ছে একটা। তো সে দেখেই সে চিনতে পারছে এটা তার ভাইয়ের পা। সে দৌড় দিয়ে গেছে ওখানে, কাছে যেয়ে দেখে যে তার ভাই ওখানে পড়ে আছে, এবং ভাই মানে খুব ভারী নিঃশ্বাস নিতেছে, মানে খুব গভীর ঘুমে মানে তলায় আছে তার ভাই। তো সে যে তার ভাইকে ভাইয়া ভাইয়া বলে সে ডাকতেছে, এবং হাত পা ডলতেছে, এরকম হাত পা ডলতেছে, মানে গরম করার চেষ্টা করতে। ভাইয়ের শরীর ঠান্ডা, একদম শরীরটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। তো বারবার সে যখন ডলতেছে, এই সময় সে হঠাৎ করে একটা দুষ্ট হাসি শুনল, মহিলা মানুষের হাসি। তাকায় দেখতেছে যে অন্ধকারের মধ্যে চোখ জ্বলতেছে এক জোড়া, যেমন কোনো সাপদের চোখ যদি জ্বলে অন্ধকারে, যেমন কুকুর বিড়ালের চোখ জ্বলে, সেরকম অন্ধকারের মধ্যে এক জোড়া চোখ জ্বলতেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে তাড়াতাড়ি তার ভাইকে ডাকছে, ভাইয়া ভাইয়া উঠো উঠো, ভাইয়া উঠো বলতেছে। দেখতেছে যে আস্তে আস্তে চোখটা কাছে আসতেছে। তার হারিকেনটা কিন্তু পাশে রেখে দিছিল সে। হারিকেনের আলোর কাছাকাছি যখন চলে আসে, হালকা আলো পড়ছে, সে দেখলো ওইখান থেকে অন্ধকারের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে একটা মহিলা। কিন্তু মহিলা বলা ঠিক না, এটা মুখটার মধ্যে অসংখ্য বলি রেখা মুখের মধ্যে, চোখ দুটা জ্বলতেছে, এরকম বড় বড় কালো চুল চারিদিকে এলোমেলো ভাবে ছড়ায় পড়ছে কেশরের মতো। আর মানে মুখের ঠোঁট দুইটা মনে হচ্ছে ফেটে গেছে, শত শত ফাটা, সেরকম মানে লাল হয়ে আছে। এবং ওই হালকা হারিকেনের আলো যখন মুখে পড়ছে, হলুদ চোখটা, তার মধ্যে মণিটা এরকম কালচে চোখা মণি। সে ওখান থেকে তাকে দেখে হাঁ করে উঠলো, মুখটা হাঁ করলো। তো মুখের ভেতরটা সম্পূর্ণ লাল। তো নুরুর বোন তো প্রচন্ড ভয় পেয়েছে, সে ভাইয়া ভাইয়া বলে কয়েকবার করে ডাক দিছে, দিয়ে সে হাতের যে দাটা রাখছিল পাশে, দাটা উঁচু করে ধরছে ওইটাকে দেখে। ওইটা তখনই তার উপর লাফ দিল। সে দা চালাইছিল, কিন্তু দাটা মনে হলো বাতাসের মধ্যে দিয়ে মানে চলে গেল, মানে কোথাও লাগলো না, বাতাসের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেল। কিন্তু সে বুঝলো তার গায়ের উপর কেউ ঝাঁপায় পড়ছে, একটা মানে কোনো বড় কোনো পাখি টাইপের কিছু ঝাঁপায় পড়ছে, এবং পড়ে তাকে প্রচন্ড জোরে কামড়ে দিল, এবং সে কামড়ানোর মানে ব্যথা পেল সে। তো তারপরে অনেকক্ষণ পর তার আর কোনো হুঁশ নাই।
মানে সে ওখানে হারায় গেছে, তার আর কোনো হুঁশ নাই। তো যাই হোক, পরদিন নাকি সারা রাত নাকি ওইভাবে চলে গেছে, সারা রাত পার হয়ে গেছে, কেউ জানে না কি হয়েছে পরে ওই সময়টা। পরদিন সকালে নুরুর ঘুম ভাঙছে, সে অত্যন্ত দুর্বল, সে শুয়ে আছে ওইখানে, সে গাছতলায়, বুঝতে পারতেছে যে তার সারা শরীরে শিশিরে ভিজা, সে বুঝতে পারতেছে। তো সে কোনো মতে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তার এক পাশে একটা হারিকেন রাখা। সে হারিকেনটা দেখেই সে চিনতে পারছে তাদের বাড়ির হারিকেন। তো সে লাফ দিয়ে উঠছে, তার মাথাটা ভনভন করতেছে, মনে হচ্ছে মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা। উঠে সে দূরে তাকায় দেখতেছে তার বোন পড়ে আছে পাশে। তো নুরু একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে গেছে বোনের কাছে, যে দেখতেছে বোন পড়ে আছে অচেতন, বোনের শরীরে একদম মনে হচ্ছে ফ্যাকাশে। তো বোনকে সে ধরলো, ধরে দেখতেছে যে বোনের, সে মানে হাতের নাড়ি দেখার চেষ্টা করলো, গলার কাছে দেখার চেষ্টা করলো, দেখলো না, মনে হচ্ছে না যে তার কোনো সে হৃদস্পন্দন পাইতেছে। তো নুরু তো ওখানে মানে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলো এবং মানে আকাশ বাতাস ফাটায় কাঁদলো অনেকক্ষণ। তো তারপরে সে তার বোনকে উঁচা করে ধরে সে বাসায় চলে আসলো। আসার সময় সে তাদের পাশের যে ওই যেই বাড়িতে প্রথম তার বোন খুঁজতে গেছিল, সেই বাড়িতে কিছুক্ষণ চিৎকার করে ডাকলো বাড়ির লোকটাকে। তো সে যখন বাসায় আসছে কিছুক্ষণ পর দেখলো যে হ্যাঁ, ওই লোকটা দৌড়ে আসছে তার বাসায়, যে এই নুরু, তুমি কইছিলা কালকে কি হয়েছে, তোমার বোন তোমারে খুঁজছে রাত্রেবেলা। তো তখন সে কাঁদতেছে। তো ওই লোকটা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বললো যে এরকম তার বোনকে সে এরকম পাইছে গাছের তলায়, এবং সে দুপুরে গেছিল গাছের তলায় এরকম হয়ে গেছে। তখন ওই লোক বলে যে কি তোমার কি মনে নাই যে তুমি কিভাবে গাছের তলায় যে ঘুমায় গেলা? তখন নুরু তখন বলে যে হ্যাঁ, আমার মনে পড়তেছে। তখন তার মনে পড়া শুরু করে, সে বলে আমি এরকম গাছের তলায় গেছিলাম খাইতে যায়, তারপরে এর আগের থেকে আমার সাথে দেখা হয়েছে ওখানে আরো একদিন, ওখানে এক মেয়ে মনে করছিলাম, কিন্তু আসলে এটা একটা মহিলা, একটা বেটি, সে আমার সাথে এরকম কথা বলতেছিল। কালকে খাওয়ার পরে আমি যখন খাইছি, উঠতে গেছি, আমার বলে যে তোর হাত দেখি, হাত দেখতে চাইছে, আর আমি জানি কেন দেখাইছি। তারপর আমার হাত ধরে এরকম একটা কামড় দিছে, কামড় দেওয়ার পরেই আমার আর কিছু মনে নেই। তো তখন লোকটা বলে আরে এটা তো ওইখানকার পেতনি, এই গাছে, এটা সবাই কয় যে এই পেতনি, ডাইনি, এটা গাছ লইছিল, এদের গোষ্ঠী ওইখানে আছে। আর আমাদের এই গ্রামের মধ্যে এরকম অনেকে দেখছে, তারে আমার দাদাই দেখছে, আমার বাপে দেখছে, এরকম ওই আছে ওইখানে। তোর এইটাই ধরছিল। তখন নুরু বলে তোর এইটাই ধরছিল, তোর বোনটাও যা ক্ষতি করছে এটাই করছে। তখন নুরু তো আবার কান্নাকাটি করে। তো যাই হোক, তাদের নুরুর একা মানুষ, তার আর কি করার, ওই লোকটাও আসে এবং তাদের ওই গ্রামের অট্টক অঞ্চলে শোক নেমে আসে, সবাই মিলে শোক করে। তারপর তার বোনের একটা ব্যবস্থা করে তারা। তো নুরু যে তার বোনকে কবর দিয়ে কাঁদতে থাকে। হ্যাঁ, মানে তার কিছু করার নাই, সে একা পুরা কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যায়। তো তখন তারা বলে যে, অনেকে বলে, গ্রামের মানুষরা বলে যে তোমার উপরে যেহেতু চোখ পড়ছে, তুমি একা থাকো, তুমি যে হুজুরের সাথে কথা বলো গ্রামে। তো নুরু যে হুজুরকে বলে যে এরকম হচ্ছে, তো হুজুর তাকে দোয়া দুরুদ পড়ে দেয়, তাকে বলে যায়, এবং তার এই যে হাতের মধ্যে যে এখানে কামড় দিছিল এর জন্য তাকে তেল পড়া দিয়ে দেয় হুজুর। আরো বলে দেয় যে তুমি যে উপশহরে যাও, সেখানে ডাক্তার দেখায় বলো যে এটা কি হয়েছে, কারণ এই আমি তেল পড়া দিছি, কিন্তু এগুলো খারাপ জিনিস যদি তোমার কামড়ায় থাকে, আমি যতদূর বুঝতেছি তোমার খারাপ জিনিসে কামড়াইছে, খারাপ জিনে কামড়াইছে, এগুলার অনেক বাজে আছে, তো তুমি যে ওষুধপত্রও নাও। তো নুরু আর কি বলবে, সে হুজুরের থেকে ওই তেল পড়ায় নেয়, সে আর ওখানে যায় না, উপশহরে তার যাওয়ার প্রয়োজন নাই। তবে সে হাঁটতে হাঁটতে সে পাগলের মতো হাঁটা চলা করে আর কি। তো নুরুর আসলে একদম মন আর থাকে না, সে হাঁটতে হাঁটতে এদিক চলে যায়, সে বাজারে যেয়ে দেখা যায় যে পরিচিত কারো দোকানে ঘুমায় যায় রাত্রে, এবং রাত্রে দুঃস্বপ্ন দেখে, সে প্রায় এরকম দুঃস্বপ্ন দেখে যে তার কাছে এরকম আসছে। তো নুরু একদম হয়ে যায়, তার কোনো হুঁশ জ্ঞান নাই, সেরকম করতে থাকে। তো একদিন নুরু এরকম হাঁটতে হাঁটতে আসতেছে, তো তাদের এই গ্রামের ওই পাশে গ্রামে ওখানে একটা এরকম নিচু জায়গা আছে। তো সেইখানে যে দেখে যে একটা দরবেশ বসে আছে, তো দরবেশকে দেখে নুরুর অনেক হয়, মনে ইচ্ছা হয় যে দরবেশকে সে বলে তার ঘটনা, তার মনে এটা ইচ্ছা হয়েছে, কেন নিজের মন থেকে বলছে। তো নুরু নাকি হেঁটে হেঁটে ওই দরবেশ ওখানে যায়, যে দরবেশ বাবাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই দরবেশ তার দিকে তাকায় বলে যে, হাত দিয়ে এরকম ডাকে তাকে এদিকে আসার পর বলে কি যে তোমার তো পিশাচে ক্ষতি করছে। দরবেশই নাকি বলে দেখি তোমার হাত দেখি। তো হাত দেখতে চায় নুরু, নাকি তখন ভয় দেখাইতে চায় না, তার হাতে অনেক ব্যথা আর ওই জায়গাটা ঘা হয়ে গেছিল। দরবেশ নাকি বলে তোমার হাত দেখি, তোমার হাত দে, এদিক দে।
তখন নাকি নুরু হাত বাড়ায় দেয়, তো দেখার পর নাকি দরবেশ তাকায়, ওখানে ফু দেয়, হাতের মধ্যে ফু দেয়, আর তার ওখানে চাল ছিল, চাল ওখানে কতগুলো চাল ছিল একটা ইসের মধ্যে, চাল একটু দিয়ে দেয় ওখানে। তো দেখে যে নুরু অবাক হয়ে দেখে যে তার যে ঘাটা আস্তে 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 ওখান থেকে মিটে যাচ্ছে এরকম। তো তারে বলে যে তোরে তো ক্ষতি করছে, তোর বোনরও ক্ষতি করছে, যাক আল্লাহ বিচার করবো, ওর যা, ওরে শেষ করে দিব আল্লাহ। আর তুই যদি বিচার করতে চাস এই লয় যে এই যে এখান থেকে নিয়ে যা আমার থেকে, এইটা নিয়ে ছিটাই দিবি ওর গায়ে। বলে দেখে যে এরকম চাল, এতগুলো চাল দরবেশ তার হাতে দিয়ে দেয়। তো নুরু বলে ও শেষ হয়ে যাবো? তো বলে হ্যাঁ শেষ হয়ে যাবো। নুরু আর কোনো কথা না বলে দরবেশের কাছে তাকে সালাম দিয়ে ওখান থেকে উঠে যায়। দেখে দরবেশ ওখানে তাকায় আছে। তো নুরু যখন নাকি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, উপরে উঠে গেছে ওই মূল রাস্তা দিয়ে, তাকাইছে আবার পিছে, তাকায় দেখে যে দরবেশ ওখানে নাই। সে দরবেশে বসা দেখছিল, ওখানে দরবেশ নাই। তো সে অবাক হয়ে যায় যে কি কি মানে এটা কোন দরবেশ, ওনারা আমি দেখলাম আবার নাই। তো এগুলো চিন্তা করতে করতে নাকি নুরু হেঁটে হেঁটে যায়। তো যেতে যেতে ওই যে ওই গাছতলার ওইখানে আসে, তখন অলরেডি বেলা পড়ে গেছে, একদম সন্ধ্যার মতো হয়ে গেছে, মানে তখন একদম নামবে, সন্ধ্যা নামবে। তো নুরু কিন্তু তার হাতের মুঠে সেই ধরে রাখছে, চালগুলা ধরে রাখছে, এবং তার সারা শরীর কাঁপতেছে। সে মনে করছে যে আজকে আমি বাঁচবো মা মরবো, ওরে আমি শেষ করে দিব, ওই সেই যে ডাইনি সেটা আমি শেষ করে দিব। তো এই চিন্তা করতে করতে নাই গাছের কাছে যে সে নাকি বলতে থাকে তুই কই, তুই কই বলে ডাকতে থাকে। তো তখন নাকি উপর থেকে শুনে যে ওই মানে মেয়েটার কণ্ঠ, তারে বলে যে তুই এত উতলা হইছিস কেন, তুই আইসোস, আমি জানতাম তুই আবি, আমি তোরে ডাকি তুই আসোস না। তাই বলতে বলতে দেখে গাছের উপর থেকে নেমে আসে। তো এসে নুরে বলে কি হয়েছে তোর, তোর হাতে কি, তোর হাতে তো মনে খারাপ কিছু, এই বলে তার দিকে হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মানে মহিলাটা সাধারণত বা মেয়েটা সাধারণত আসতো বসে বা এরকম করে কুজা হয়ে আসতো, বা এরকম মানে খুব একটা দাঁড়াইতো না সোজা, দেখে সোজা হয়ে দাঁড়ায়। তো সোজা হয়ে দাঁড়ানোর পর নুরু ভয় পেয়ে যায়, দেখে বিশাল আকৃতির লম্বা সে, এবং তার চুল একদম পুরো হাঁটু পর্যন্ত এরকম বড়, এবং মুখ হা করছে, মুখের মধ্যে এরকম দাঁত ভয়ঙ্কর। তুই কি নিয়ে আইসোস আমার লেগে বলে এরকম করে নাকি নুরুর দিকে আসে, নুরু চালটা ছুঁড়ে মারে তার দিকে। তো চালগুলা লাগার সাথে সাথে নাকি সে চিৎকার করে উঠে একদম, মানে সেই ডাইনিটা একটা চিৎকার করে উঠে। তো নুরু দেখে যে একদম নীল একটা আলোর মতো হয়ে সে ছড়াই যেতেছে, পুরা চারদিকে ছড়াই যেতেছে। নুরু ভয়ের চোটে সে ওই মাটির মধ্যে তাড়াতাড়ি পড়ে যায়, পড়ে গড়াইতে গড়াইতে এদিকে চলে আসে, এবং ওই যে নীল আলোটা নাকি ওই গাছের পাশে রেডিয়াস ধরে, একদম পুরা রেডিয়াস ধরে নীল আলো হয়ে থাকে অনেকক্ষণ। অনেকক্ষণ পর নাকি দেখে যে ওই আলোটা আস্তে 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 কমে গেল। এরপর থেকেই নাকি ওই গাছের গোড়াটা ওইরকম হয়ে গেছে, ওই জায়গাটাকে কোনো ঘাস টাস হয় না, একদম ওইরকম। আর মানুষজন নাকি অনেকে রাতের বেলা এই কান্নার শব্দ শুনে ওইদিকে আসলে, বা ভর দুপুরেও কেউ ভয় এদিকে আসে না, যেহেতু আগে এই ধরনের ঘটনা প্রচলিত আছে। এই হচ্ছে সেই বৃদ্ধ এই ঘটনাটা বলছে সিয়ামকে, এবং সিয়াম এটা শুনলো। এটা আমি আমার মতো করে বললাম, বৃদ্ধ তার মতো বলছে, আমি চেষ্টা করছিলাম বৃদ্ধর মতো বলতে, বাট কন্টিনিউয়াসলি একইভাবে বলা হলো না। তো যাই হোক, এই ছিল সেই ঘটনা, এবং সিয়াম সেই জায়গার সেই লেজেন্ড শুনে সেটা সে মনে রাখছে, এবং সে সেটা শেয়ার করে ফেললো আমাদের কাছে। আমার কাছে বেশ ভালো লেগেছে শুনতে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম ঘটনাটি পাঠিয়েছে আমাদেরকে আমাদের আরমান সরকার ভাই, এবং তিনি যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন সেটাই সেভাবেই বলছি। এই ঘটনাটি ঘটেছে বক্কর সাহেবের সাথে। বক্কর সাহেব একজন পরহেজগার মানুষ ছিলেন। ঘটনাটা হচ্ছে সেই সময়কার যখন সব কিছু বর্তমান সময়ের মতো আধুনিক ছিল না, যানবাহন ছিল না পর্যাপ্ত। ওই সময়কার ঘটনা, মুড়ির টিন নামক জিনিসপত্র চলতো ঢাকা শহরে তখন। ঘটনাটি যেদিন ঘটে সেদিনটি ছিল একটা শীতকালের সময়কার কোনো একটা দিন। আমরা জানি যে শীতকাল কিন্তু গ্রামে বা শহরে ওই মাহফিল বা ওয়াজ মাহফিল একটু বেশি হয় শীতকালে, কারণ ওই সময়টা একটু বেশি কমফোর্টেবল করাটা। তো এমনই একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল বক্কর সাহেবের গ্রামে। ওই আসলে গ্রাম থেকে আসলে 2 গ্রাম পরে। আর এই ওয়াজ মাহফিলটা বেশ ঐতিহ্যবাহী ছিল, কারণ এটা সবাই নাম ডাক জেনে গেছিল, সেখানে যাওয়ার পরিকল্পনা সবাই করে। তো ওয়াজটা সন্ধ্যার পর শুরু হবে বিধায় তিনি বিকালের দিকে রওনা হয়ে যান আর কি। তো ওনার সাথে আরো 2 জন পরিচিত ছিল। তো ওনাদের যাওয়ার পথে আসলে এই জিনিসগুলা কিন্তু শুরু থেকে আসে না, বা শুরু থেকে চিন্তা করা যায় না। হাঁটতে হাঁটতেই হয়তো কোনো কিছু প্রত্যক্ষ করা হয়,
অথবা প্রত্যক্ষ করার পরে মনে হয় যে হ্যাঁ রে, এখানে তো একটা জিনিস ছিল। তো ওনাদের যেতে পথে একটা কবরস্থান পড়ে। ওনারা যাওয়ার সময় দেখেন যে একেবারে রাস্তার পাশেই একটা নতুন কবর খোঁড়া হয়েছে, পাশে কয়েকজন মানুষ দাঁড়ানো, অর্থাৎ একটা মৃতদেহ তখন কবর দেওয়ার প্রক্রিয়া চলছে। তো কৌতূহল জাগে না গ্রামের মানুষদের, কিন্তু তখন কি মারা গেলে একটা কৌতূহল সৃষ্টি হয়, কে মারা গেল জানি একটু। তো উনি কৌতূহল বশত জিজ্ঞেস করে কে মারা গেছে, কারণ গ্রামে কেউ মারা গেলে মোটামুটি সবাই অবগত থাকে, কিন্তু এই মৃত্যুর বিষয়ে আসলে তেমন একটা খবর তাদের গ্রাম পর্যন্ত আসেনি। কে বা, আর উনি যেহেতু এই যে জায়গায় কবর দেখছে সেটা তার গ্রামের সাথেই, তো খবরটা পাওয়ার কথা। তো কে মারা গেছে বা বাড়ি কোথায় জিজ্ঞেস করার পর তারা জানতে পারেন এটা একটা মেয়ের মৃতদেহ। তো বক্কর সাহেব জিজ্ঞেস করলেন যে মারা গেল জানতে পারলো না, কে মারা গেল? জানাজাটা তো পড়তে আসতাম। তো তখন যাকে জিজ্ঞেস করা হয় যে জানায় যে আসলে একটা ঝামেলা আছে, তাই আগে ভাগে কবর দেওয়া হচ্ছে। তো বক্কর সাহেব জিজ্ঞেস করে কি ঝামেলা মানে কি, মানুষটা মারা গেছে, এটা আবার কি ঝামেলা? তখন ওখান থেকে আরেকজন অপোজিট থেকে বলেন যে এটা স্বাভাবিক মরা না। বক্কর চাচা বলেন যে স্বাভাবিক মরা না মানে কেন, আমি সোজাভাবে কথা কইতে পারেন না, সমস্যাটা কি আপনার? তো তখন সে বলে যে কইতাছি তো, কারো লগে কইেন না, এই মেয়েরা আত্মহত্যা কইরা মরছে, তাই কাউরে মরার কথা জানাজানি কইরা লাভ নাই, কম যায় না মানুষের, কত মানুষের এটি বলতে হয় না। বক্কর চাচাটা শুনে খুব আফসোস করেন যে কি এমন হলো যে এত অল্প বয়সে আত্মহত্যা করে মারা গেল। তো পরে উনি সেখানে দাঁড়িয়ে থেকে কিছুটা দোয়া করে পরবর্তীতে সেই মাহফিলের উদ্দেশ্যে রওনা হন। রাতের বেলায় তো উনি যথারীতি সেই মাহফিলের স্থানে চলে যান। মাহফিল চলাকালীন উনি কিছুটা অসুস্থ বোধ করেন চলাকালীন অবস্থায়। তো একটা সময় রওনা দিয়ে চলে আসার সিদ্ধান্ত নেন। তো মাহফিল কিন্তু তখনও চলছে। তো ওনার সাথে যারা গেছিল ওনাদেরকে আসলে চলে যাওয়ার কথা জানালে ওনারা জানায় যে মাহফিল ওনারা শেষ করেই যাবে, এত দূর থেকে আসছে কষ্ট করে, এই মাহফিলটা শেষ না করে চলে যাবে। আর মাহফিলের পরে তো মোটামুটি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে। তো যেহেতু বক্কর সাহেবের শরীরটা খারাপ লাগছিল, তিনি আসলে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয় যে না চলে যাবে। তো উনি ওনার মতো বাসায় ফিরতে থাকেন। চলাচলের জন্য তেমন কোনো যানবাহন কিন্তু তখন ছিল না, যেটা আমি আগেও বলেছি। তো পায়ে হেঁটেই ফিরছিলেন তিনি। শীতের রাত, তো গ্রাম রাস্তার তেমন আসলে কোনো রাস্তা খালি ছিল, তিনি একাই হাঁটছিলেন। গ্রামের লোক ভয় ভীতি নাই, গাছে উঠতে পারে এক টোটকায়, তো ভয় ভীতি কোথায় থাকবে। তা আগেও অনেক রাত করে রাস্তায় চলাফেরা করেছেন তিনি। জিকির করতে করতে হাঁটছিলেন, যেহেতু একটা ভালো কাজে গিয়েছিলেন মাহফিলে, তো করতে করতে হাঁটছিলেন। তো উনি মোটামুটি ওনার গ্রামের দিকে চলে আসেন। তো হাঁটতে হাঁটতে সকালের দেখে ওই যে জায়গাটা সব আগে যাওয়ার সময় দেখে গেছিল সেই কবরস্থানের কাছে চলে আসেন। তো উনি দূর থেকে দেখেন যে যেই কবরটা উনি যেতে পথে দেখেছিলেন সেখানে একটা আলোকিত অবস্থা, মানে আলো জ্বলছে। আলোকিত বলতে অনেকটা আগুনের আভার মতো। তো উনি আরেকটু কাছে যেতেই দেখেন যেখানে সেখান থেকে কিছু একটা জিনিস দৌড় দিয়ে চলে যায়, অনেকটা শিয়ালের মতো। তো উনি বিষয়টা একটু নর্মাল ভাবেই নেন। গ্রামে কবরস্থানে কিন্তু কবর দেওয়ার পর শিয়ালের আনাগোনাটা বেড়ে যায়। শিয়াল আছে গ্রামে, কিছু কিছু জায়গায় বাংলাদেশে শিয়াল আছে। আর আগেকার দিনে যখন আরেকটু আগে, তো তখন তো শিয়ালের অভাব ছিল না। তো আপনারা সবাই জানেন যে শিয়াল কিন্তু এরকম যে লাশ ভিতরে ঢুকে, মানে কবর হইলেই ভিতরে ঢুকার চেষ্টা করে, তাই অনেকে কাভার ধরে রাখে। তো আসলে শিয়াল বা কোনো প্রাণী কবরটা খুঁড়ে ভেতরে লাশটা কিছুটা কবরের উপরে বের করে ফেলেছিল। তো লাশের পায়ের দিকে কিছু অংশটা উপরে ছিল, উঠানো ছিল, কাফনের কাপড় দেখা যাচ্ছিল। তো বিষয়টা দেখে না বেশ আফসোস লাগে। উনি ভাবতে থাকেন, হায় রে মানুষের জীবন, বেঁচে থাকতে কত দাম্ভিকতা, মরে গেলে পোকামাকড় পেটে যায়, কেউ বাচ্চার জন্য লড়াই করে, আবার কেউ নিজের জীবন শেষ করে দেয়। উনি নিজের পাশ থেকে লাঠি দিয়ে যতটুকু সম্ভব সেই লাশটি মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে লাশটা না দেখা যায়। শেষে উনি দোয়া পরে পুনরায় বাড়ির দিকে ফিরতে থাকেন। কবরস্থান থেকে ওনার বাড়ি আধা ঘন্টার রাস্তা, খুব বেশি আধা ঘন্টা, বড়জোর 40 মিনিট। তো কবরস্থানটি ছিল ওনার গ্রামের একদম শেষে, মানে ওনাদের বাড়ির একদম শেষে। কবরস্থান থেকে কিছুটা দূরে আসতেই উনি কবরস্থানের ভেতর থেকে, ওখান থেকে ওই সাইডটা থেকে শিয়ালের ডাক শুনতে পান। তো উনি ভাবেন যে শিয়ালগুলো হয়তো আবার আসছে, তাই উনি ওই লাশটাকে সেভ করার জন্য পুনরায় কবরস্থানে ফেরত যান। ওনার টর্চ আলো দেখে কয়েকটা শিয়াল পুনরায় পালিয়ে যায়। এবার কবরে লাইট মেরে দেখেন যে মাটি কিছুটা সরিয়ে ফেলেছে, তবে লাশটা বের করতে পারেনি। উনি পুনরায় মাটিগুলো ঠিক করে দেন। এবার আর ওনার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না।
কেন করছিল না এটার ব্যাখ্যা নেই, কারণ এখান থেকে চলে গেলে শিয়ালগুলো পুনরায় এসে লাশটা তুলবে। তো মানবতার দিক থেকে, মায়ার দিক থেকে আর সেফ করার দিক থেকে উনি এই জায়গায় থেকে যান কিছুক্ষণ, উনি শিয়ালগুলোকে কাছে আসতে দিবেন না। উনি এখানে সেখানে দাঁড়িয়ে থাকেন আর দোয়া পড়ছিলেন। এটা গ্রামের মানুষ দ্বারা সম্ভব। আপনি নিশ্চয়ই রাত্রে, গভীর রাতে এরকম কবরের পাশে দাঁড়িয়ে থেকে দোয়া পড়ে শিয়াল তাড়ানোর কাজে নেমে পড়তে না, একা একা সম্ভব না। আসলে ওনার মায়া কাজ করছিল। এমনিতে মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, লাশটা কবরে শুয়ে আছে, জানা নেই কবরে তার সাথে কি হচ্ছে, এইগুলি চিন্তা করছিলেন তিনি। এখন যদি শিয়ালগুলো এসে লাশটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে তাহলে কিভাবে হলো, এই ভাবনা থেকে তিনি কবরস্থানেই রয়ে যান। আর কিছুটা দূর থেকে কিছুক্ষণ পর শিয়ালগুলোর ডাকাডাকির শব্দ ছিল। যদিও উনি একটু নার্ভাস ছিল, তো রাত তো হয়ে গেছে, আর ওইদিকে আবার শিয়ালগুলো ডাকাডাকি করছে। কিছুক্ষণ পর পর একটু একটা এসে উকিও দিয়ে যাচ্ছে। তখন উনি হাতে রাখা লাঠি দিয়ে তাড়িয়ে দেন। অনেক সময় যায় এভাবে এরকম করতে থাকেন। যখনই কোনো শিয়াল আসে ওই লাঠি নিয়ে তেড়ে যান, মানে আসতে দিচ্ছিল না। আর শিয়ালগুলো, গ্রামের শিয়ালগুলো এরকম যে আপনি যদি দলবদ্ধ থাকেন অ্যাটাক করবে না, কিন্তু উনি যদি একা থাকেন এবার তারা দল বেঁধে আপনাকে অ্যাটাক করতে পারে। এটার ব্যাপারটাও তার উপরে আবার চিন্তা আসছিল যে এইটা হলে তখন আমার একটা ঝামেলায় পড়বে। তো উনি যেহেতু মুরব্বী মানুষ আর এতটা পথ হেঁটে এসছে, ওনার না আসলে নিজেরও বেশ ক্লান্ত লাগছিল। ওনার পক্ষে সেখানে থাকা আর সম্ভব হচ্ছিল না। তার উপর শীতের রাত, কুয়াশা, কিছু প্রপারলি দেখাও যাচ্ছে না ঠিক মতো। সেখান থেকে বাসার দিকে তিনি রওনা দেন। কিছু দূর আসার পর পুনরায় কবরস্থান থেকে শিয়ালগুলোর ডাকাডাকির শব্দ শুনতে পান তিনি। আসলে ওনার খারাপ লাগা সত্ত্বেও পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে ওনার চলে যেতে হচ্ছিল। তিনি কিছুটা দূরে চলে যাওয়ার পর হঠাৎ করে অনুভব করেন যে কেউ হয়তো ওনার পিছু পিছু হাঁটছে। প্রথম দিকে উনি এই বিষয়টা তেমন একটা পাত্তা দেন না, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর উনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে ওনার পেছনে আসলেই কেউ হাঁটছে। উনি স্বাভাবিকভাবেই কে ওর পিছনে তাকিয়ে দেখেন কেউ নাই। সম্পূর্ণ রাস্তা নিশ্চুপ, একদম একদম নিশ্চুপ, আর কুয়াশার কারণে বেশি দূর পর্যন্ত দেখাও যাচ্ছিল না। তো উনি পুনরায় হাঁটতে থাকেন। এভাবে 5 মিনিট হাঁটার পর উনি পুনরায় বুঝতে পারছিলেন না, ওনার সাথে কেউ হাঁটছে। আর স্পষ্টভাবে বুঝতে পারার কারণে, এবং উনি যেটা শুনছিলেন, মানে প্রপারলি শুনছিলেন, যেটা নুপুর পরা থাকলে যেমন টুং 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 শব্দ হয়, বা ঘুমুর পরা থাকলে যেমন টুং টুং শব্দ হয়, সেরকম শব্দ শুনতে পাচ্ছিলেন। এবার উনি ভয় পেয়ে যান, কারণ বারবার তিনি শব্দ পাচ্ছিলেন, পেছনে তাকাচ্ছেন আর শব্দটা দেখছিলেন না। ওনাকে আবার আশপাশের কন্ডিশনটা, পরিবেশটা কিন্তু তাকে ভয় পেতে বাধ্য করছে। একে তো শীতের রাত, চারিদিকে কুয়াশা, এদিকে কবরের একটা মাসলা ছিল, আশেপাশে কেউ নাই, এর মধ্যে এরকম কিছু ঘটে চলছে। তো সেই মুহূর্তে হঠাৎ করেই ওনার সামনে থেকে কিছু একটা ওনার উপর লাফ দিয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো, কিছু একটা ওনার উপর লাফ দিয়ে পড়া সত্ত্বেও উনি কোনো কিছুই না আসলে অনুভব করতে পারছিলেন না। বিষয়টা এমন ছিল যে কোনো একটা প্রাণী ওনার উপর পড়েছে ঠিকই, তা তিনি স্পষ্ট দেখলেনও, কিন্তু ওনার শরীরে কোনো কিছুর স্পর্শ হয়নি। উনি অপ্রস্তুতভাবে যতটুকু বুঝতে পেরেছেন প্রাণীটা হয়তো কুকুর বা শিয়াল টাইপের কিছু হবে, কারণ আকৃতিটা এমনই ছিল। আতঙ্কে তিনি মাটিতে পড়ে যান। এবারের বিষয়ে তিনি বেশ ভয় পেয়ে যান। তো উনি উঠে নিজেকে ঠিক করে দোয়া দরুদ পড়তে পড়তে পুনরায় হাঁটতে থাকেন। তিনি কখনো ভাবতে পারেন না সামনে ওনার জন্য আরো কিছু অপেক্ষা করছে বা ভয় পেতে পারেন, তিনি এগুলি তিনি চিন্তা করেন নাই। ওনার কথা হচ্ছে, ভাই আমি হেঁটে চলে যাবো, বাড়িতে পৌঁছে গেলে আমার সব ঝামেলা শেষ। সেখান থেকে তিনি আরে কিছুটা সামনে যাওয়ার পরই তিনি রাস্তার পাশে ঝোপঝাড় থেকে বেশ নাড়াচাড়ার শব্দ শুনতে পাচ্ছিলেন। আর এর কিছুক্ষণ পরপরই সেই ঝোপগুট থেকে মেয়ে কণ্ঠে করুণ কান্নার শব্দ আসছিল। তো এতক্ষণ উনি বুঝে গিয়েছেন যে খারাপ কিছু পিছু করে গেছে। এটা থেকে মুক্তি পাওয়ার একটা বিষয় তো তার জন্য খুঁজতে হবে। ওনার বাড়ি ফেরার রাস্তার মধ্যে একটা বিশাল করই গাছ পড়ে। তো গাছটা রাস্তার এপার ওপার থেকে সম্পূর্ণ জুড়ে চারিপাশে ছড়িয়ে আছে, বিশাল বড় করই গাছ। উনি যখন গাছটার কাছাকাছি যায়, তখন টর্চের আলোতে দেখতে পান যে গাছে কিছু একটা ঝুলছে। উনি আরো কাছাকাছি গিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করেন। তিনি দেখেন, টর্চের আলো মারেন, যে গাছের মধ্যে একটা লাশ ঝুলছে দড়িতে, গলায় যেভাবে ফাঁস দিয়ে লাশ ঝুলতে থাকে সেভাবে। ওনার সাহস হচ্ছিল না এই ঝুলন্ত লাশের নিচ দিয়ে যেতে। যাবে কিনা এটা ভাবতে ভাবতে ওই মুহূর্তে লাশটা ধপাস করে মাটিতে পড়ে। ওনার সামনে পড়ে লাশটা।
আপনি এরকম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা কবর দেখলেন, লাশটা ভেতরে ঢোকানোর চেষ্টা করলেন, লাশটা কিছুক্ষণ পাহারা দিলেন, ফেরার পথে ঘুঙুরের শব্দ পেলেন, হঠাৎ করে আগানোর পরে দেখলেন এরকম লাশ ঝুলছে, আপনার শরীরের কি অবস্থা হবে? আমি দাঁড়িয়ে থাকতে পারবো না ওই জায়গায়, আমার পক্ষে সম্ভব না। তো উনি দৌড়ে পিছনে চলে আসেন। যখন ওনার সামনে লাশটা পড়ে, কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও নিজেকে শান্ত করেন, দৌড় পড়তে থাকেন। এবার আর কিছু হলো না তার সাথে। তো সেদিন রাতে কোনোভাবে তিনি বাসায় ফিরে আসতে আসতে ওনার ফজরের ওয়াক্ত হয়ে যায়। কারণ এতক্ষণ লাগার কথা না, ওনার আগে আসার কথা। উনি তো যেহেতু মাহফিলটা অনেক আগে ওনার দিয়ে চলে এসছে, তো রাস্তায় যা যা ঘটেছে ওনার সাথে এটা উনি মেলানোর চেষ্টা করছিল, যেন আসলে এমনটা কেন হলো। তো এর পরের দিনই ওনার সাথে নতুন ঘটনা ঘটা শুরু হয়ে যায়। স্বপ্নে দেখেন ওনার বুকের উপর কাফন জড়ানো একটা লাশটা বসে আছে, মুখের দিকটা খোলা কিন্তু সম্পূর্ণ চেহারাটা চুল দিয়ে ঢাকা। যে লাশটা থেকে মেয়ে কণ্ঠে বলে যে আমাকে একা রেখে কেন চলে আসলেন, ওরা আমাকে টেনে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করলো, আমার শরীরটাকে শেষ করে দিল, কেন আমাকে রেখে চলে আসলেন? আপনি না আমার জানাজা পড়তে না পেরে অনেকটা আফসোস করলেন? এই যে আমি আছি এখন আপনার কাছে, চলেন আমার জানাজা দিবেন আপনি। এভাবে ওনার ঘুম নানা ওই সময় ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখেন কেউ নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু উনি রাতটা খারাপ ভাবে এসছেন, তো এইটা ওনার কাছে ভাবছিলেন যে হয়তো সেটাই হয়তো বা স্বপ্নে আবার আসলো কিনা। কিন্তু ঘুম থেকে জাগার পর অনেক বিশ্রী একটা গন্ধ পাচ্ছিলেন ওনার সাথে আশপাশে, কেমন একটা পচা মাংসের গন্ধ, মাংস পচা গন্ধ। এভাবে বেশ কয়েকদিন উনি এই স্বপ্নটা দেখতে থাকেন, কয়েকবারই দেখেন। তবে এর চেয়ে ভয়ানক ব্যাপার হলো, উনি স্বপ্নে যে লাশটা দেখতেন কিছুদিন পর থেকে বাস্তবে দেখা শুরু করলেন। একদিন রাতে ওনার করুণ কান্নার শব্দের ঘুম ভেঙে যায় ওনার। তো উনি প্রথমে ভেবেছিলেন হয়তো ওনার স্ত্রী কান্না করছে। তো উনি জেগে যান, জেগে ভালো করে চেক করেন, দেখেন না, স্ত্রী তো ঘুমাচ্ছে, কিন্তু কান্নার শব্দ আসছে কোত্থেকে। উনি আরো ভালোভাবে খেয়াল করে দেখেন যে ওনার ঘরের একটা কোণা থেকে কান্নার শব্দ আসছে। তো ওনার ঘরে আবারও হারিকেন জ্বালানো ছিল একদম হালকা করে। এটা অনেকেই জেনে থাকবেন যে গ্রামে সাধারণত যাদের বাড়িতে বিদ্যুৎ নাই তারা কিন্তু হারিকেন গুলো রাতে পুরোটা না নিভায় না, হালকা নিবু করে রাখে, রাতে প্রয়োজন হলে নতুন করে আবার জ্বালানোর প্রয়োজন হয় না। তো উনি হারিকেন সেই নিবু আলোতে লক্ষ্য করেন যে ঘরের সেই কোণায় গুটিসুটি হয়ে কেউ বসে আছে, আর সেখান থেকেই কান্নার শব্দটার উৎপত্তি ওখান থেকে আসছে। তো এটা দেখে সাথে সাথে বক্কর সাহেব ওনার স্ত্রীকে ডেকে তোলেন। ওনার স্ত্রী বেশ বিরক্তভাবে জিজ্ঞেস করেন কি সমস্যা, ওনাকে কেন জাগানো হলো? বক্কর সাহেব বলেন ওনার স্ত্রীকে, বলেন যে দেখো ওনাকে কর্নার রেখে জানি বসে আছে, কান্না করছে। ওনার স্ত্রী দেখেন যে ওইদিকে তখন কেউ নাই, কেউ ছিল না। তো ওনার স্ত্রী ওনাকে বলেন যে বুড়া বয়সে কি দুষ্টামি করার শখ জাগছে আপনার, চুপচাপ ঘুমায় পড়েন, কিচ্ছুই না ওখানে। তো বক্কর সাহেব বলেন যে এতক্ষণ যে কান্নার শব্দ হলো তুমি কিচ্ছু শোনো নাই? ওনার স্ত্রী বলেন যে তুমি থাকো তোমার কান্না নিয়ে, আমি ঘুমাই। তো বক্কর সাহেব তো সেখানে স্পষ্ট কাউকে দেখেছিলেন, কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন। এরপর থেকে উনি যেখানেই যান সেখানেই লাশটাকে দেখতে থাকলেন, কখনো ঘরে, কখনো রাস্তার এক পাশে, আবার কখনো কোনো গাছে ডালে দড়িতে ঝুলে আছে। সবসময় একটা বিশ্রী গন্ধ ওনার চারিপাশে পেতেন। শরীরে তিনি গন্ধ শুকতেন যে ওনার গায়ের থেকে আসছে কিনা, না, গায়ের থেকে এই বিশ্রী গন্ধটা আসছিল না। আসলে বিষয়গুলো ওনাকে অতিষ্ঠ করে তুলছিল। এই বয়সে যদি ফ্যামিলির কারো কাছে বলে যে উনি এইসব জিনভূত দেখেন আর বুঝোনাকে ভয় দেখায়, তাহলে ব্যাপারটা নিয়ে হাস্যকর হবে, ওনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা হবে। উনি চিন্তা করেন যে নিজেই ব্যবস্থা করে নেবেন। তো ওনাদের গ্রামে একজন পীর ছিল, ওনার অনেক মুরিদ ছিল। তো বক্কর সাহেব একদিন সময় করে সেই পীরের কাছে যান, যা যা হলো ওই দিন রাতে থেকে সব বললেন, স্বপ্নগুলোর কথা বললেন। পীর সাহেব সব শুনে বললেন যে আমল শিখিয়ে দিই আর কয়েকদিন পর ওনার সাথে দেখা করতে। পীরের সেখানে আমল করার পর থেকে উনি আর সেই লাশটাকে দেখতে পেতেন না। 5-6 দিন পর পুনরায় বক্কর সাহেব সেই পীরের কাছে যায়। পীর সাহেবকে বলেন যে ওনার সাথে এমনটা কেন ঘটেছিল। তা এটা একটা ছোট্ট ডিসক্রিপশন আছে এরকম ভাই, যে বিষয়টা এমন ছিল, উনি যে মেয়েটাকে কবর দিতে দেখেছিলেন সেই মেয়েটা আত্মহত্যা করেছে সত্য, তবে মৃত্যুটা শুধুই আত্মহত্যা না, এই মৃত্যুর পেছনে অনেক কারসাজি ছিল। সেই মেয়েটা মূলত কালো বিদ্যার চর্চা করত।
কালো জাদু করতো মানুষের। আর এইসব কাজের জন্যই কোনো একটা পার্সোনাল ঝামেলা হয়ে গেছিল তার সাথে। কারণ এই কালো জাদুগুলো ভালো না, তো এগুলি যারা করে তারা আলটিমেটলি বিপদে পড়ে যায়। তো ঝামেলা হওয়ার কারণে তার সাথে খারাপ কিছু ঘটছিল, যেখানে মেয়েটা বাধ্য হয়ে আত্মহত্যা করেছে অথবা তাকে আত্মহত্যা করার জন্য ফোর্স করা হয়েছে। আর সেদিন রাতে আপনি ফেরার সময় দেখেছিলেন যে মেয়েটাকে কবর থেকে তার লাশ শিয়াল উঠিয়ে ফেলেছিল, আর সেগুলা আসলে শিয়ালই ছিল না, সেগুলো সেই মেয়ের সাথে থাকা কিছু শয়তান জিন ছিল। আর ওদের কারণেই মেয়েটার এই পরিণতি হচ্ছিল। আর মেয়েটার লাশ তুলে নিয়ে ওরা যেতে চেয়েছে, মানে লাশ তুলে নিয়ে ফেলতে চেয়েছিল, কারণ সেই মুহূর্তে আপনি ওদের কাজে বিরক্ত করেছিলেন, যার কারণে ওরা আপনার পেছনে লেগে যায়। আসলে শয়তানি করার জন্য একটা সামান্য কারণ পেলেই হয়। যাক, সমস্যা নাই, আপনি আরো আগে আসলে হয়তো এতদিনে আর এই সমস্যাগুলো দেখতে হতো না। সেখানে আমলগুলো নিয়মিত করতে থাকুন আর রাতে বের হবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এরপর থেকে অনেকবার উনি চেষ্টা করেছেন চিন্তা করার, বিষয়টা মনে করার বা দেখার, উনি আর দেখেন নাই, ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি। এটা ছিল আরমান সাহেবের ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো সজীব, আর সজীবের বাড়ি হচ্ছে রংপুর সিও বাজারে। তো এই ঘটনাটা রংপুরের একটা জায়গার ঘটনা। তিনি ঘটনাটা জায়গার নাম বলতে নিষেধ করেছেন, যার কারণে আমি শেয়ার করতেছি না। তো ঘটনাটা ঘটেছিল একজন কাঠমিস্ত্রির সাথে। তিনি কাঠমিস্ত্রির কাজ করেন। তো আর ঘটনাটার সময়কাল ছিল 2005 সালের দিকে। তো সেই সময়ে যারা কাঠমিস্ত্রি কাজ করতেন, তো তারা দেখা যেত ওই দোকানে সেই সময় খুব কম ছিল, মানে দোকানের যে কাঠমিস্ত্রি কাজগুলো এগুলো খুবই কম ছিল। সেই সময়ে যারা হলো দক্ষ কাঠমিস্ত্রি ছিলেন, তো বাসায় বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে কাঠের কাজ করতেন। তো দেখা যায় যে কারো হলো খাট বানাতেন, বা কারো হলো জানালা, তারপরে হচ্ছে দরজা, এগুলো আর কি বানানো হতো কাঠমিস্ত্রির মাধ্যমে। তো এই সজীব ভাই যার ঘটনাটা পাঠিয়েছেন, তার নাম হলো মকবুল সাহেব। তো উনি একজন পেশায় কাঠমিস্ত্রি। তো ওনার বয়স আনুমানিক 40 হবে সেই সময়ে। এখন এখন তিনি মারা গিয়েছেন। তার বয়স এখন 60 হওয়ার কথা, কিন্তু কোনো একটা কারণে তিনি মারা গিয়েছেন। তো যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। তো ওই মকবুল ভাই, উনি একজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তো দেখা যায় যে জীবিকা নির্বাহের জন্য উনি যেহেতু কাঠমিস্ত্রি হিসেবে খুবই দক্ষ, তো উনি দেখা যায় বিভিন্ন গ্রামে ওই কাঠমিস্ত্রি হিসেবে বিভিন্ন দরজা জানালা এগুলো কাজ করে দিয়ে থাকেন। তো দেখা যায় যে কোনো বাসাতে কাজ করতে শুরু করলে সেই বাসাতে দেখা যায় যে 1 সপ্তাহ, অনেক সময় 10 দিন, অনেক সময় 3 দিন। তো ওই বাড়ির মালিক যে পরিমাণ কাঠের কাজ করে নিতেন, সেই পরিমাণ তাদের বাসায় আর কি কাজ করে দেয়া লাগতো। তো দেখা যায় যে অনেক সময় কাজের ক্ষেত্রে কাজ, মনে করেন কোনো একটা দরজার কাজ শুরু করেছেন এবং কাজটা শেষ করতে করতে তার কাছে মনে হয় যে আর 2 ঘন্টা কাজ করলে কাজটা শেষ হবে। তো তখন তিনি সেই কাজটা শেষ করে দিয়ে আসতেন। তো তিনি দেখা যায় যে সকাল 11টার সময় যেতেন এবং তিনি বেশ রাত করেই ফিরতেন। বিশেষ করে অনেক সময় 8টা-9টার সময় তিনি বাসায় ফিরতেন। তো এটা তার ছিল একটা ডেইলি কাজ। তো দেখা যায় বিভিন্ন গ্রামে তিনি যে কাজ করতেন, যেখান থেকে কাজ আসতো তিনি সেখানে যে কাজ করে দিতেন। তো ঘটনার যেটা প্রেক্ষাপট সেটা হচ্ছে যে ওনার বাসায় ফেরার যে রাস্তাটা, এই বাসায় ফেরার মকবুল সাহেবের বা মকবুল ভাইয়ের বাসায় ফেরার রাস্তা দুইটা। একটা হচ্ছে মেইন রোড দিয়ে আসতে হয়, যেটা দিয়ে তাকে বাসায় ফিরতে প্রায় 40 মিনিটেরও বেশি সময় ধরে তাকে ঘুরে আসতে হয়। আর একটা রাস্তা আছে, সেটা গ্রামের মানুষজন দিনের বেলা ব্যবহার করে, কিন্তু রাতের বেলা কোনো একটা কাকপক্ষীও সেই রাস্তাটা ব্যবহার করে না। কিন্তু সেই রাস্তাটা ব্যবহার করলে তাকে 40 মিনিটের জায়গায় মাত্র 10 মিনিট আসলেই তিনি আসলে ওই রাস্তা দিয়ে আসলে তার গ্রামে তিনি আসতে পারেন। তো রাসেল ভাই, ওই তার গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার যে রাস্তাটা, সেটা ওই গ্রামের মেঠো পথে মাত্র 10 মিনিট সময় লাগে। আর অন্য একটা যে মেইন রোড, সেটাতে তাকে অনেক দূর ঘুরে আসতে হয়, প্রায় 40 মিনিট সময় লাগে। এবং তিনি সে সময় তার কোনো সাইকেল ছিল না, তিনি ওই হেঁটেই আর কি যাতায়াত করতেন।
তো ওনার হলো একটা ব্যাগ ছিল এবং ব্যাগে আর কি যাবতীয় জিনিসপত্র তিনি যে ওই মিস্ত্রি হিসেবে কাঠমিস্ত্রি যারা ওদের যে জিনিসগুলো সেগুলো তিনি ব্যাগে করে নিয়ে যেতেন, ব্যাগে করে নিয়ে আসতেন। তো আমি হলো ওই আপনার যে যে গ্রামের যে মেঠোপথটা আছে সেই মেঠোপথটা একটা মেঠোপথের মাঝখানে একটা শ্মশান ঘাট আছে। তো নর্মালি এই শ্মশান ঘাটের কারণেই আসলে মানুষজন ওই শ্মশান ঘাটের কারণেই ওই রাস্তাটা রাত্রেবেলা ব্যবহার করে না, কারণ এখানে অনেকদিন পর পর যেহেতু মানুষ পোড়ানো হয়, হিন্দুরা তাদের মানুষ পোড়েন যারা মারা যায়। তো দেখা যায় যে এখানে অনেক মানুষের নাকি ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে। তো এই কারণে মানুষজন চেষ্টা করে যে এই রাস্তাটা সব সময় আর কি রাতের বেলা আর কি ব্যবহার না করতে। কিন্তু এই মকবুল সাহেব উনি এই বিষয়টা জানতেন যে এই মেঠোপথ দিয়ে গেলে এই শ্মশানের ধারে মাঝে মাঝে অনেক ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। তো একদিন তিনি হলো প্রায় রাত 9টা পর্যন্ত ওই কাজ করেন, কাঠমিস্ত্রি যেখানে তিনি কাজ নিয়েছিলেন সেখানে কাজ করেন এবং কাজ করতে করতে বেশ রাত হয়ে যায়। এবং দেখা যায় তিনি চিন্তা করেন যে যেহেতু রাত হয়েছে এখান থেকে তাকে বাসায় যেয়ে দেখা যায় ফ্রেশ হতে হবে, তারপর আবার বাজারে যেতে হবে। তো তিনি চিন্তা করেন যে আজকে তিনি ওই গ্রামের মেঠোপথ দিয়েই যাবেন, ওই শ্মশান যেটাতে শ্মশান পড়ে একটা। তো তিনি যেহেতু এর আগে কখনো কোনো ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হননি বা এই বিষয়গুলো তিনি মানে যদিও জানতেন, তো তিনি ওইভাবে বিশ্বাস করতেন না। তো তার সাহস নিয়েই তিনি আসলে ওই প্রথমবারের মতো সেই রাস্তা দিয়ে যান। তো দেখা যায় যে রাসেল ভাই তিনি খুবই অবাক হয়ে যান যে এতদিন তিনি 40 মিনিটের রাস্তা দিয়ে তিনি বাসায় আসতেন, অথচ এই রাস্তাটা এত শর্টকাট, মাত্র 10 মিনিটে তিনি তার গ্রামে পৌঁছে যান। তিনি বেশ অবাক হয়ে যান এবং তিনি কোনো ধরনের কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হন না। তো এটা ভেবে তিনি বেশ অবাক হয়ে যান এবং তিনি মনে মনে চিন্তা করেন যে এলাকার মানুষ আসলে যা বলে এগুলা সব বানোয়াট, কারণ কই তিনি তো আসলেন, কোনো তো ভৌতিক ঘটনার সম্মুখীন হলেন না। তো রাসেল ভাই এইভাবে তিনি প্রায় 1 সপ্তাহ সেই রাস্তা দিয়ে ওই পাশের গ্রামে তিনি গিয়েছিলেন, কিন্তু কোনো ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হওয়ার নেই। কিন্তু রাসেল ভাই 8মতম দিনে যখন তিনি সেই একইভাবে সেদিন বেশ রাত হয়ে যায়, ওই রাত 8টা 9টা বা 10টা বাজে, সে সময় তিনি এক্স্যাক্টলি সময়টা বলেন নাই। তো সেই সময় তিনি যখন সেই রাস্তা দিয়ে আসতেছিলেন তিনি দেখতে পান যে ওই শ্মশানের পাশে একটা আম গাছ আছে। ওই আম গাছের নিচে একটা সাদা কাপড় পরা, হ্যাঁ মানে সাদা কাপড় পরা বলতে না, একটা সাদা কাপড় বা চাদর দিয়ে ঢাকা একটা কেউ একজন দাঁড়িয়ে আছে। তো তার কাছে বেশ স্বাভাবিক মনে হচ্ছে যে কোনো একটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। তো তিনি বেশ অবাক হন এবং তিনি কাছাকাছি যে জিজ্ঞেস করেন যে কে আপনি, আর আপনি এত রাতে এখানে কি করেন। তো তার কাছে মনে হয়েছিল যে যেহেতু এই শ্মশানটার আশেপাশে অনেক ভৌতিক ঘটনা ঘটে, তো তার কাছে মনে হয়েছিল যে কেউ একজন হয়তো ভুল করে এখানে চলে এসেছে। তো তিনি তাকে সাবধান করার জন্যই আসলে জিজ্ঞেস করতেছেন যে কে আপনি, আপনি এত রাতে এই শ্মশানে কি করেন। রাসেল ভাই এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই সাদা চাদর পরা মানুষটা যখন পিছন ফিরে তার দিকে তাকালো, তখন মকবুল সাহেব বেশ অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে এটা কোনো মানুষ নয়, এটা তো একটা মেয়ে। মানে তিনি ভেবেছিলেন কোনো একটা পুরুষ মানুষ হবে, কিন্তু তিনি দেখেন যে এটা একটা মেয়ে এবং মেয়েটা বেশ সুন্দর দেখতে। তো তিনি বেশ অবাক হয়ে যান যে এত সুন্দর একটা মেয়ে এত রাতে এখানে কি করে। তো রাসেল ভাই এখানে বলে রাখা ভালো যে সেদিন চাঁদনি রাত ছিল, একদম ভরপুর চাঁদনি রাত। তো এই চাঁদনি রাতে মানে চাঁদের আলোতে সেই মেয়েটার মুখের যেহেতু অনেক ফসা ছিল এবং মুখে পড়ার সঙ্গে সঙ্গে একদম স্পষ্টভাবে তিনি দেখতে পাচ্ছেন যে মেয়েটা বেশ সুন্দর। তো সেই মেয়েটাকে দেখে তার কাছে মনে হচ্ছে যে মেয়েটা অনেক হাস্যোজ্জ্বল এবং আবার জিজ্ঞেস করলেন যে আপনি এত রাতে এখানে কি করেন। কিন্তু রাসেল ভাই সেই মেয়েটা কোনো কিছু কথার উত্তর দেয় না এবং তাকে দেখে যেন বেশ হাসি খুশি উজ্জ্বল দেখাচ্ছে। তো অনেক কয়েকবার তাকে জিজ্ঞেস করলো কিন্তু কোনোভাবেই সেই মেয়েটা উত্তর দিচ্ছে না, এবং যখনই মেয়েটা উত্তর দিচ্ছে না বরং তাকে দেখে একদম হাস্যোজ্জ্বল মনে হচ্ছে, তাকে দেখে হাসতেছে মনে হচ্ছে। তো এটা দেখে মকবুল সাহেব বা মকবুল ভাই প্রচন্ড পরিমাণে একটু ভয় পান এবং তিনি মনে মনে চিন্তা করেন যে এত রাতে এখানে তো কোনো মেয়ে মানুষের আসার কথা না, অবশ্যই এটা অন্য কিছু। তো তখন তিনি বুঝতে পারেন যখন মেয়েটা উত্তর দিচ্ছিলেন না। তো যখন তিনি সেই মেয়েটাকে আর মানে জিজ্ঞেস করা বাদ দিয়ে তিনি হলো বাসা থেকে পা বাড়ান
তখনই তিনি বুঝতে পারেন তার পিছনে পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। এবং যখনই তিনি কনফিউশন দূর করার জন্য পেছনে তাকান, তিনি দেখতে পান পিছনে কেউ নেই, কিন্তু সেই আম গাছের নিচে সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে এবং তাকে দেখা যাচ্ছে। তিনি বেশ অবাক হন এবং খুবই ভয় পেয়ে যান এবং তিনি জান প্রাণ দিয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকেন। যেহেতু অল্প রাস্তা, হেঁটে আসতে 10 মিনিট লাগে, আর যেহেতু এটা মাঝামাঝি শ্মশান ঘাটটা, তো অল্প সময়ের মধ্যে তিনি তার গ্রামের মধ্যে 2-3 মিনিটের মধ্যে তিনি গ্রামে চলে আসেন। তো চলে আসার পর তার ভয়টা বেশ কেটে যায় এবং এর পরের দিন তিনি চিন্তা করেন যে না, এই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না, কারণ তিনি গত রাতে এমন এমন কিছু দেখেছেন আসলে তার ভয় লেগেছিল। তো রাসেল ভাই, এভাবে প্রায় 1 মাস কেটে যায়, কোনো ধরনের সমস্যা হয় না। তো এরপরে ওই পাশের গ্রামে ওই একই রাস্তা দিয়েই, মানে শর্টকাট রাস্তা এবং ঘুরে গেলে 40 মিনিট লাগে, এই ধরনের ওই গ্রামটাতে তিনি পুনরায় একটা কাজ পান 1 মাস পরে। তো দেখা যায় যে ওই কাজটা বেশ কয়েকদিন ছিল, বিশেষ করে প্রায় 15-20 দিনের একটা কাজ ছিল, কারণ ওই বাসায় তো অনেক কিছু তৈরি করা লাগবে, এই কারণে অনেক দিন সময় লাগবে। তো রাসেল ভাই, সেই সময় এখন যেরকম খুব দ্রুততার সহিত সবকিছু বানানো যায়, আজ থেকে 20 বছর আগে কিন্তু এতটা ফাস্ট ছিল না। একটা মিস্ত্রি সারাদিন দেখা যায় যে একটা খাট বানাতেই তাদের 1 সপ্তাহ লেগে যেত, বিশেষ করে ভালো খাটগুলো ছিল, দামি খাটগুলো বানাতেই 1 সপ্তাহ লেগে যেত। তো ওই বাসায় দেখা যায় অনেক কিছু তৈরি করতে হবে, এই জন্য প্রায় 20 দিন তাদেরকে কাজ করতে হবে, এরকম টার্গেট ছিল। তো উনি প্রথম 5 দিন আসলে ভয়ে ভয়ে ওই রাস্তা ঘুরে ফিরে যেতেন, মেইন রোড দিয়ে যেতেন, কিন্তু এরপর তার আসলে ভয়টা ওইভাবে আর কাজ করেনি, যেহেতু অনেক দিন হয়ে গেছে, এবং তিনি পুনরায় একই রাস্তা দিয়ে, ওই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া শুরু করেন। তো প্রথম 3 দিন তার সাথে কোনো ধরনের সমস্যা হয়নি, কিন্তু রাসেল ভাই, চতুর্থতম দিনে তিনি সেই মেয়েটাকে আবার দেখতে পান এবং তিনি আজকে, তাকে তো জিজ্ঞেস করার প্রশ্নই আসে না, তিনি দেখতে পেয়েছেন, এটাই করে তিনি প্রচুর পরিমাণ ভয় পেয়ে যান। এবং যখনই তিনি শ্মশানটাকে পার হতে যাবেন, সেই সময় হঠাৎ করে তার একটা মৃদু কণ্ঠে, একটা সুন্দর একটা ভয়েসে তার নাম তিনি মানে তার নাম ধরে কেউ ডাকতেছে, তিনি শুনতে পান। তো তিনি দেখতে পান যে কোনো একটা মেয়েলি কণ্ঠে তার সুন্দর করে তার নাম ডাকতেছে, এই মকবুল ভাই, মকবুল ভাই, এইভাবে তিনি কেউ একজন ডাকতেছে। তো এই ডাকটা শোনার পর যখনই তিনি পিছনে তাকান, তিনি এতটা পরিমাণ ভয় পেয়ে যান, কারণ ওই শ্মশান থেকে তার ওই আম গাছটার দূরত্ব মোটামুটি বেশ ছিল, বলতে প্রায় 20-30 হাত, এবং তিনি বেশ শ্মশানটা থেকে বেশ দূরে চলে এসেছেন, প্রায় 100 গাছ দূরে চলে এসেছেন, এবং এত দূর থেকে আম গাছটা প্রায় দেখাই যাচ্ছিল না, এত দূরে তিনি চলে যাচ্ছেন। এবং যখনই তিনি পিছনে তাকান, তিনি দেখতে পান যে একদম তার যেন 5 হাত দূরেই সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, এবং এটা দেখে প্রচন্ড পরিমাণে তিনি ভয় পেয়ে যান এবং একটা চিৎকার দেন। এবং সেই মেয়েটা বলে যে, আমাকে দেখে ভয় পেয়েছেন? ভয় পেয়েন না, আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না। তো মকবুল সাহেব সাহস নিয়ে বলেন যে, কে আপনি? আপনি আমার কাছে কি চান? তো সেই মেয়েটা আবার বলে যে, আমি আর তোমার কাছে কিছু চাই না, আসলে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি আমাকে সাথে নেবে? তো এটা শোনার পর মকবুল ভাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তিনি জিজ্ঞেস করেন যে, না, এটা সম্ভব না, আপনাকে আমি কিভাবে সাথে নেব, আপনি কে, আপনাকে তো আমি চিনি না। পরে সেই মেয়েটা বলে যে তার নাম হচ্ছে শাবানা, সে বলে যে তার নাম নাকি শাবানা এবং সেই গ্রামেরই মেয়ে। তো এটুকু বলেই সেই মেয়েটা হাসতে থাকে। তো এটাই তার হাসি দেখে তো মকবুল সাহেব, যেখানে আনন্দ হওয়ার কথা সেখানে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি বলেন যে, না, এটা সম্ভব না, আমি আপনাকে দেখতে চাই না, আপনি চলে যান। কিন্তু রাসেল ভাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই সুন্দর চেহারাটা যেন এক মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল এবং মলিন থেকে একটা বিকট চিৎকার দিয়ে সেই নারী মেয়েটা এখন এতটা বিভৎস তৈরি হলো, যেটা দেখার জন্য মকবুল সাহেব বা মকবুল মিস্ত্রি বা মকবুল ভাই, যেটাই বলি না কেন, উনি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এত পরিমাণ সেই বিভৎস চেহারা দেখে ভয় পেয়ে যান যে সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। এবং যখন তার জ্ঞান ফিরে, তিনি দেখতে পান যে রাত প্রায় মধ্যরাত হয়ে গেছে, রাত প্রায় 12টা বাজে। তো তিনি তার জ্ঞান ফেরার পরও তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেতে থাকেন এবং তিনি ভয়ে ভয়ে তিনি তার বাসায় চলে আসেন। এবং বাসায় আসার পর তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর দেখা দেয় এবং তিনি পরের দিন যখন একজন হুজুরকে তিনি দেখান এবং হুজুর বলেন যে ওই জিনটা নাকি খারাপ ছিল, আসলে সে খারাপ জিন ছিল,
তো মানুষকে তোরা ভয় দেখানোই কাজ ছিল। মানুষের তেমন ক্ষতি করে না, কিন্তু সে মানুষকে প্রচন্ড পরিমাণে ভয় দেখায়, এটাই তার কাজ ছিল এবং এটাই তো সে করে, এটা তার পছন্দ করে। সে আসলে কোনো নারী জিন ছিল না, ওটা একটা পিচার ছিল, ছেলে একটা ছিল, ছেলে পিচার। তো আসলে ওই নারীর অবয়বে মানুষকে লোভাতুর করে, মানে মানুষকে আকৃষ্ট করে, মানুষকে ভয় দেখায়। কিন্তু মকবুল সাহেব যেহেতু মানে সেই রূপের সৌন্দর্য অতটা লোভনীয় হননি, যার কারণে তাকে আসলে বেশি ভয় দেখাতে পারেননি। তো যেহেতু সে একটা মানে সেই মেয়েটার সৌন্দর্য তারিফ না করে একটা কথা বলেছে, মানে সে তাকে সাথে নিবে না, এই ধরনের একটা কথা বলার কারণে সে আর কি জিনটা ক্ষিপ্ত হয়, তো তাকে আসলে তার বিভৎস রূপটা দেখায়। তো এতে করে আসলে ওই মকবুল ভাই আর কি অজ্ঞান হয়ে যান। তো যাই হোক, এরপর ওই হুজুর আর কি তাকে পানি পড়ায় এবং তাবিজ দেন, এবং পরবর্তীতে তার সাথে নাকি এই ধরনের আর ঘটনা ঘটেনি, কারণ তিনি বলেছেন যে পরবর্তীতে আর কোনো দিনও ওই রাস্তা তিনি ব্যবহার করেননি। তো এখন কালের বিবর্তনে ওই রাস্তাটা এখন আর ছোট রাস্তা নেই, সেই মেঠোপথ নেই, এটা নাকি এখন বড় একটা রাস্তায় পরিণত করা হয়েছে। এটা ওই এক মেইন রোড থেকে আর এক মেইন রোডে একটা সংযোগ রাস্তা হিসেবে এটা এখন ব্যবহার করা হয়। এটা দিন রাত সবসময় মানুষজন যাতায়াত করে। এখন এই রাস্তাতে কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটে না, তিনি এটা জানিয়েছেন। তো আসলে ভাই এটাই ছিল ঘটনা, যেটা আমাকে মকবুল ভাই শেয়ার করেছেন, সজীব শেয়ার করেছেন, রংপুর সিও বাজারে তার বাসা। আমি চেষ্টা করেছি সজীব ভাইয়ের তিনি যেভাবে আমাকে শেয়ার করেছেন সেভাবে শেয়ার করা। আসলে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কথার মাঝে অনেক কিছু অগ্রসরভাবে আমি বলেই ফেলেছি, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সময় নষ্ট না করে হয়ে যাচ্ছে আমি জাহিদ ভাই। বদ্দা জাইল্লা, জাইল্লা মানে তো বোঝাই যায় জেলে। এই নামে এই লোকটাকে সবাই চেনে তার এলাকার। তো ভদ্রলোক গ্রামে বসবাস করেন আর অন্যের জমিতে কাজ করেন, খেয়া পার করে মাঝে মধ্যে ইনকাম করে, কিছু মাছ ধরে। গ্রামের মানুষজন কিন্তু এই ধরনের কাজকর্ম করে বেঁচে থাকে, টুকটাক কাজ করে যতটুকু পারেন জীবিকা নির্বাহ করে। কারণ গ্রামের মানুষদের ইনকাম সোর্স বলতে হচ্ছে ওই দিনের টাকাই। এর মধ্যে যদি কেউ সেভ করতে পারে সেভ করলো, কারণ গ্রামে এত টাকার দরকার হয় না, গ্রামে থাকতে হলে এত টাকার দরকার হয় না, ঘরের পেছনেই অনেকে হাকের ব্যবস্থা করে রেখেছে। তো বদ্দা জেলার 2 ছেলে ছিল, মাশাআল্লাহ ভালো অবস্থানে ছিল, ভালো আছে জীবিকার দিক থেকে, এবং তারা শহরের লোক, কিন্তু বদ্দা জেলা গ্রামের মানুষ, তার মানে তার ছেলেরা শহরের লোক। এখানে সে এশার সময় ঘুমাবে আর ভোরে ফজরের আগে উঠবে, এটা তো তার রুটিন। বদ্দা জেলা আবার একটা কাজ করত, সে মাটির সরা পরে দিত। মাটির সরা মানুষকে পরে দিত আর কি, পরে দিত বা ফু দিত, সেটা আপনারা বলতে পারেন। কিন্তু আসলে কি পরে ফু দিত বা পরে দিত সেটা জানা যায়নি। তন্ত্র করা ধরা যেতে পারে, এটাকে তন্ত্র বলা যেতে পারে, তন্ত্র মন্ত্র করতে পারে। আমি চেয়ারে বসা ওনার সামনেই, আর উনি বেঘোর ঘুম। এই বছরের শুরুর আগের থেকেই ওনার সমস্যা দেখা দিল। একদিন নৌকায় উবুত অবস্থায়, মানে একদম উল্টো অবস্থায় ওনাকে কয়েকজন মানুষ পায়। সেদিন থেকেই তিনি ভারসাম্যহীন, মানে একদম শুকিয়ে গেছেন, অনেকটা শুকিয়ে গেছেন। এখন ভারসাম্যহীন হলেও বারবার বলতে গেলে একদিক দিয়েই ইশারা করেন, ওই দিদেক, আরে মারু লাইব, ওই দিদেক, টিডা লইয়া খাড়াই আছে, আরে মারি লাইব। শুধু এই কথার বেসিসে ওনার ছেলে ধরে নিয়েছিল ওনার বাবাকে মনে হয় জিন ভয় দেখাচ্ছে। আমি ওনাকে দেখে বুঝতে পারছিলাম ওনাকে স্পর্শ করেছে ওরা, আমি এটা বুঝতে পারি, কিন্তু কিভাবে জানি না। আবছা কিছু আলোতে আমি দেখতে পারছিলাম ওনাকে স্পর্শ করছে ওরা। আমি আবছা কিছু দেখি, সেখান থেকে ধারণা আসে আমার আশপাশে 2 জন লোক ছিল। আমার আশপাশে মনে হচ্ছিল তারা খুব বেশি ঝামেলা করার মতো অবস্থায় আছে, কিন্তু আমির সাহেবের বহরের লোক।
আমি ফিস দিয়ে ডাক দিলাম, मेरे आसपास कौन हो इस वक्त? जरा पता करो इनके बारे में, देखो कुछ मिलता है क्या? ওরা উত্তর দিল, জি ক্যাপ্টেন। 1 মিনিট 2 মিনিট এভাবে কিছুক্ষণ পর আমার কানে ভেসে এলো, कैप्टन थोड़ा इन्फॉर्मेशन मिला है, इस आदमी को एक पेशाचा ने पीटा है। আমি জিজ্ঞেস করলাম, किधर और कब हुआ, पता है? तो সে বলল, इस वक्त मालूम नहीं कैप्टन, इनको छुआ है उस पिशाचा ने अंधेरे में, और उस पिशाचा ने उन पर जहरीली नजर छोड़ा है। तो আমি तो बोललाम, जरा पता करो इस मिट्टी का ढकने से वो क्या करते हैं, मंत्र तंत्र में, शायद इसी चक्कर में हुआ कुछ। ओरा बोलो, कैप्टन मंत्र तंत्र में बहुत कुछ किया जा सकता है, हम लोग पता कर सकते हैं, थोड़े दिन लगेंगे। আমি তখন বললাম, না না না, দরকার নাই, সময় নষ্ট করা দরকার নাই, एक काम करो, इनके लिए जो करना पड़े करो, इनको होश में लाने को कोशिश करो, बाद में जरूरत हो तो पता कर लूंगा। তো ওরা উত্তর দিল, জি ক্যাপ্টেন। এরপর 11 দিন সময় লাগলো। ধীরে ধীরে হুশে ফিরল বদ্দাজাইল্লা হুশে ফেরার পর আমি ওনাকে ভালো মতো ধরি কথা জানার জন্য। আর ওই সময়টা নভেম্বর মাস, চরের মাছ দিয়ে উনি যাচ্ছিলেন বাঁশের চাই নিয়ে। চাই তো সবাই বোঝেনি, 4 কোনা আকৃতির বাঁশের চাই, যেটা দিয়ে ছোট ছোট মাছ ধরে। অনেক সময় এই চাইগুলা ক্ষেতের আইলের মাঝখানে পাতে। যখন বর্ষাকাল থাকে তখন ক্ষেতের আইলের মাঝখান দিয়ে এরকম ক্যানেল দিয়ে পানি যায়, আর সেই পানিগুলোর একদম টু দ্য পয়েন্টে যেদিক দিয়ে বেশি পানি বের হয় সেদিকে এরকম চাই পেতে রাখে, তখন সেখানে ছোট ছোট মাছ আটকা পড়ে। তো উনি কয়েক জায়গায় নদী আর কালবাটের বিভিন্ন যে জায়গা দিয়ে পানির ফ্লোটা সবচেয়ে বেশি, সেই জায়গায় বাঁশের চাই পাততেন। তো সেদিন উনি চাইগুলো পেতে ফিরছিলেন। তখন চরের মাছ দিয়ে আসার সময় আলোর ধরন দেখে উনি বুঝতে পারেন আজ তো কালো রাত, মানে অমাবস্যার রাত। তখন ওনার মনে পড়লো যে আজ সকালে ওনাকে একটা মাটির সরা দিয়েছিল এক মহিলা, তার নাকি বাতের ব্যথা, সেটা ঠিক হবার জন্য যাতে মাটির সরা বদ্দাজাইল্লা যাতে পরে দেন। এখন মাটির সরা পরে দিতে হলে তো তাকে কেবল নদীর উপর নৌকায় বসে করতে হবে। তো বদ্দাজাইল্লার ওস্তাদ তাকে বলেছিল, ঘোর অমাবস্যার রাতে লণ্ঠন জ্বালাইয়া 7 পাক দিতে হবে নদীর শাখা মুখে, এরপর সরা পড়তে পড়তে মারতে হবে 7টা বৈঠার বাড়ি নদীতে, সব অলক্ষী নদীর মধ্যে ঢাইল্লা দিতে হবে, আর নদীরে দিতে হবে সিন্নি। এখন আজকেই তো অমাবস্যার রাত। এটা মাত্র ওনার মনে পড়ল চরের আলোটা দেখে উনি তো সাথে সাথে ছুটলেন বাসার দিকে। এখন ঘরে দুধ ছিল না, তাই ভাত আর পাটালি গুড় ডলে মিষ্টান্ন তৈরি করলেন উনি। ভালো কাপড় পরলেন, সারা শরীরে তেল মালিশ করে নিলেন নিমের তেল ওনার ওস্তাদ ওনাকে বলেছিল মালিশ করে নিতে মন্ত্র পড়বার আগে। এরপর হারিকেন, সেই হাতে ডলা পাটালি গুড় আর ভাত আর টেটা নিয়ে উনি বের হলেন বদ্দাজাইল্লা নদীতে, যেখানে গাছের সাথে ওনার নৌকাটা বাঁধা। সেখানে যাবার পর ওনার হুট করে মনে পড়ল, আরে অমাবস্যার রাত, মাছ তো মেইন নদী থেকে এদিক দিয়ে ঢুকবো, জালটা পাইত্যা দিই, কয়টা মাছ উড়ুক। এই ভেবে উনি উল্টো দিকে ঘুরে আবার নিজের বাড়িতে ফিরলেন। যাত্রা পথের উল্টো দিকে ঘুরলেন বদ্দাজাইল্লা। জাল গোছানো ছিল, উনি সেই জাল নিয়ে ফিরে এলেন নৌকায়। তো মাটির সরাসহ মন্ত্রতন্ত্রে যা যা লাগবে সব এক জায়গায় রেখে দিলেন। নৌকা বাইতে লাগলেন। নদীর মুখে যেতে সময় লাগবে 2 ঘন্টার বেশি। স্রোত ছিল অল্প, কিন্তু শাখা নদীতে পানি কম, এতই কম যে নৌকা আগে ঠেলে নিতে হয়েছে পানি পর্যন্ত। উরু অবধি কাদা চারিপাশে, তাই বাঁশের সাহায্যে নৌকায় দাঁড়িয়ে থেকে নৌকা ঠেলে শাখা নদীর মাঝে নিয়ে যেতে হয়েছে। ধীরে ধীরে সামনের দিকে নদীর মুখ বড় হচ্ছে। ওখানে একটা সেতু ছিল, ওই সেতুটা ছিল সামনে। তো বদ্দাজাইল্লা ওই সেতুটার সামনে দেখে
জাল গোছাতে শুরু করলেন। তো উনি সেতু পার হয়ে কিছু দূর সামনেই জাল ফেলবেন এরকমটা চিন্তা করেন। তো যেখানে সেখানে আসার পর আসার পরে নৌকাটা ঘুরিয়ে দিলেন। 3 বার ঘুরলেন উনি নৌকা নিয়ে কিছু দূর জায়গা। আর ওই মন্ত্র পড়তে পড়তে আদার ছিটা মারলেন চারপাশে। তো মাছ ধরার জন্য মন্ত্র পড়ে দিয়েছেন তার ভাষ্য মতে। সেই সময়ে যেন অশান্তি লাগছিল ওনার। জাল ফেলার সময় ওনার মনে হচ্ছিল আশপাশের পানির মধ্যে বড় 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 কোনো মাছ যেটা ওনার চারপাশে ঘুরছে। তো উনিও আন্দাজ করতে পারছিলেন পানির মুভমেন্ট দেখে। উনি জাল পাতছিলেন মন্ত্র পড়ে। জাল পাতা শেষ এবং শেষ করার পর উনি নদীর মুখের দিকে আগালেন। তো কিছু কিছু জেলে আছেন যারা বিশ্বাস করেন মন্ত্রের টানে মাছ জালের দিকে ছুটে আসবে। তো বদ্দা জেলা কিন্তু মন্ত্র শিখেছিল যুবক বয়সী। নদীর মুখের বেশ কাছে চলে আসেন, যেই জায়গায় উনি মাটির সরা মন্ত্রতন্ত্র শিখেছিলেন এই প্রক্রিয়াটা করবেন, সেই জায়গাটার কাছে চলে আসেন। তো মন্ত্রতন্ত্র প্রক্রিয়া করা শুরু। প্রথমে উনি নৌকা ঘুরালেন, গোল করে 1 পাক ঘুরে এলেন। এভাবে 2, 3, 4 করে করে 7 পাক ঘুরলেন উনি। এরপর তিনি হারিকেনের আলো কমিয়ে দিলেন। মাটির সরা হাতে নিয়ে উনি মন্ত্র পড়তে লাগলেন। একটা বাড়ি মারলেন, বললেন, হে নদী, অমুকের ঝি সিন্নি দিছে। এরপর আরেকটা বাড়ি মারলেন, অমুকের ঝি সিন্নি দিছে। এরপর আরেকটা বাড়ি মারলেন, বললেন, বেদনা খাইতালাও। আরেক বাড়ি মেরে বললেন, হগ্গল বালা গিল্লা লাও। এরপর আরেক বাড়ি মারলেন, যদি অমুকের জি সিন্নি তুমি খাও তাহলে ইশারা দাও বলে ঠাস করে জোরে বাড়ি মারলেন পানির মধ্যে। ওই সময় হারিকেনটা নিভু নিভু চলছিল। উনি তাকিয়েছিলেন আগুনের দিকে। কিছুক্ষণ পর নৌকার তলায় ডুক করে একটা ধাক্কা লাগলো। সাথে সাথে মাটির সরা উনি ফেলে দিলেন পানিতে। এরপর আগুনটা নিভিয়ে দিলেন। ওনার নৌকার চারপাশে ঘুরছে মন্ত্রের ডাকে সাড়া দেওয়া নদীতে বসবাস করা কেউ। অন্ধকারের মধ্যে নৌকার গলুই কেউ ধরল। উনি মুহূর্তে তিনি কিছু রাখলো। হ্যাঁ, মাটির সরাটাই রাখলো। সাথে সাথে সেই হাতে চটকানো ভাত আর পাটালি গুড়ের মিশ্রণ উনি সুপারি গাছের বাইলের খোলায় রেখে ভাসিয়ে দিলেন নদীর মুখে। আর জলদি জলদি বাম দিকে নৌকা ঘুরিয়ে দিলেন। এবার উনি জাল যেখানে পেতেছিলেন সেখানে গেলেন, ওই যে ব্রিজের জায়গাটায়। তো ব্রিজ থেকে সেই জায়গাটা 60 থেকে 70 মিটার দূরে হবে। জাল টানার সময় পানির ভেতর থেকে একটা বুদবুদ ভেসে উঠল। তো বাবল ফাটার মতো বুদবুদ ফাটলো। তো লাইট মারলেন, না, কিচ্ছু না। ওই জায়গাটা বুদবুদ ফেটে ফেটে মানে বুদবুদ যেটা ফেটে গেলে শব্দ হয় সেরকম শব্দ হলো। তো উনি লাইট মারেন, কিচ্ছু দেখলো না। কিন্তু এক পলকের জন্য ওনার মনে হয়েছিল নৌকার নিচ দিয়ে কিছু একটা গেল। এদিক ওদিক কিছু দেখলেন না, আবারও জাল তুলতে লাগলেন। মাছ পাচ্ছিলেনও, বেশিও না কমও না, কিন্তু যা উঠছিল তাতে উনি খুশি ছিলেন। নৌকায় থাকা অবস্থায় একটা পানির ঢেউ গেল, শান্ত ঢেউ। নৌকাও হালকা নড়ল, একটু নড়ল। মৃদু বাতাস টের পেলেন। এই বাতাস একটা ঘ্রাণ থাকে, মানে জোয়ারের পানি আসছে। ব্রিজের পিলারের দিকে আলো মারলেন। ওই পিলারের মধ্যে পানিটা মাপার জন্য দেখলেন, হ্যাঁ, পানি বাড়ছে। কারণ একটু আগে যাবার সময় পানি যে যতটুকু পানি ছিল সেখানে সেটা যার দেখা যাচ্ছে না। উনি জাল টানতে যাবে, ধাম করে নৌকায় বাড়ি মারল নিচ থেকে। ধুম করে নৌকাটা ঘুরে গেল, লাইটটা হাত থেকে পানিতে পড়ে গেল। আর বদ্দা জাল্লা সোজা পড়লেন নৌকার উপর। চরকির মতো ঘুরছিল নৌকাটা তখন। আর উনি ঠাউর করতে করতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো উনি উঠে বসেই আগে হারিকেন তুলে উঠালেন, হাতে বৈঠা নিলেন। সাথে সাথে পানির চারপাশে 3টা বাড়ি মারলেন আর তার মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু উনি দেখলেন কালো পানি নড়ছে, আর সেই পানির মধ্যে কেউ আছে যে তার চারদিকে গোল সীমানা দিয়ে ঘুরছে। আক্রমণ করবে ঠিকই, কিন্তু আগে সে খেলতে চাচ্ছে। তো বদ্দা জাল্লা বলল, এই নদী, তোমার সিন্নি দিছি না, তুমি রাগ কেন করলা? বলতে বলতে ওনার পা যেখানে ছিল সেদিক বরাবর নৌকার নিচে ধাম করে সে বাড়ি মারল। কি যেন ওনার নৌকাটা দুলে উঠল।
এখন বদ্দা জেলা দিল চিৎকার, এই দুশ্মন, এই তুই আর নৌকা ডুবাইতে না, আই বদ্দা, আরে চেতাইস না, যাইতে দে আরে। তখন মনে হলো টুপুস করে নৌকা থেকে 10 থেকে 15 হাত দূরে কেউ ডুব দিল। সাথে সাথে চিৎকার করে বদ্দা জাইলা মন্ত্র পড়তে লাগলেন। বদ্দা জাইলা মন্ত্র পড়ার সময় নৌকার গুলোয়ের দিকে তাকান তিনি। ওনার শরীরে তখন কাটা দিচ্ছিল। আস্তে করে নিয়ে টেটা দিয়ে যেখানে বাঁধা ছিল সেই দড়ি টান দিয়ে খুলে টেটাটা হাতে নিয়ে দাঁড়িয়ে যান। তো নৌকার গোলের সামনে টিমটিমে কেরোসিনের আলো দেখা যাচ্ছিল, দুইটা আলো দেখা যাচ্ছিল, দুইটা চোখের মতো। এটা কি চোখই? হ্যাঁ, এটা চোখ তো, বড় বড় গোল চোখ, বিশাল আকারের গজার মাথা। শান্ত পানির মধ্যে আস্তে করে ভেসে উঠল, যেভাবে গজার মাছ, বড় বড় গজার মাছ পানির মধ্যে থেকে ভেসে ওঠে। বদ্দা জানলাকে সে দেখছে বড় বড় চোখ দিয়ে। মাছটার মুখ খোলা, মানুষের মাথা ঢুকে যাবে সহজেই সে মুখ দিয়ে। বদ্দা জেলা চিৎকার দিয়ে বলল, ওরে হিচাস, যাই আন্তন, নাহলে গাইত্যা দিব টেটা, যাই আন্তন। বলে ওই টোটা দিয়েই তিনি পানিতে ঘাই দিলেন বদ্দা জাইলা। মাছটা মনে হলো পানিতে ধীরে ধীরে তলিয়ে গেল। বদ্দা জাইলা সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু বলতে বলতে বইটা খুঁজতে লাগলেন, কারণ বইটা ছাড়া উনি নৌকা কিভাবে চালাবেন। কিন্তু বইটা তো নাই। এই অন্ধকারের মধ্যে দূর থেকে ভেসে এলো, এরি বদ্দা, নদী হার হবি কেমনে রে? বদ্দা জেলা উত্তর দিলেন, আমনে কেডা? উত্তর ভেসে আসলো, আই। আই কেডা? আরে ব্যাকে জারস কইয়াই ডাহে। বদ্দা জেলা জিজ্ঞেস করলেন, কোন পাড়ায় সে থাকে? উত্তর আসলো, সে অমুক বিলে থাকে। স্পষ্ট হয়ে গেল যে কে কথা বলছে। যে কথা বলছে সে মানুষ না। বদ্দা জেলা জিজ্ঞেস করলো, কি আসাস? উত্তর দিল, রক্ত, লাল লাল উবাল দেওয়া রক্ত। বদ্দা জেলা টোটা হাতে নিয়েই ঘাই দেওয়ার নিয়ত করেন, কারণ উনি বুঝতে পারছিলেন নদীর পানিতে কেউ সাঁতার কেটে ওনার দিকেই আসছে। টিম টিম করে জ্বলা কেরোসিনের এবং কেরোসিনের হারিকেনের আলোয় দেখতে পান সেই বাইলের খোল, যেই খোলে উনি সিন্নি দিয়েছিলেন। সেই বাইলের খোলটা এসে ঠিক ডান দিকে ওনার বরাবর এসে নৌকার সাথে লেপটে গেল, কিন্তু বাইলের খোলটা খালি। ও বদ্দা, খানিক রক্ত দাও, খানিক রক্ত দাও সেন। খিদা হেড শোষো করে। বদ্দা জাইলা পাল্টা হুমকি দিলেন যে সাবধান, ওনার কাছে আসলে উনি ঘাই দিয়ে মেরে ফেলবেন। পাল্টা উত্তরা দিল, আচ্ছা গাইনি মারবি? খারা তোরে কি আরি দেখ। বলতে বলতে একটা হাতে তালির শব্দ আসলো, সাথে সাথে একটা বাড়ি মারলো, কেন যে কে জানি নৌকাতে। তার সামলাতে সামলে বদ্দা জাইলা দেখেছিলেন বিশাল একটা মাছের লেজ ওনার নৌকায় বাড়ি মারছে। উনি লেজের গোড়ায় মাছের আঁশটাও দেখেছিলেন মনে হলো ওনার। আরেকটা ধাক্কা এসে লাগলো, এরপর কাত হয়ে গেল নৌকা, কিন্তু উনি সামলে নিলেন নিজেকে। তখন ওনার চারপাশে পানির মধ্যে দ্রুত গতিতে চক্র আকারে ঘুরতে থাকলো একটা এন্টিটি। নৌকা ঘুরে গেল, ধীরে ধীরে চক্র আকারে নৌকা ঘুরতে লাগলো। কালেমা চিৎকার করে পড়তে লাগলেন বদ্দা জাইলা। 2 হাত দিয়ে নৌকা ধরে রেখেছেন, চরকির মতো ঘুরতে লাগলো। এত জোরে ঘুরতে লাগলো, রীতিমতো মাথা ঘুরতে শুরু করলো ওনার। ধীরে ধীরে জ্ঞান লোপ পেতে লাগলো ওনার। এরপর তার আর কিছুই মনে থাকলো না। সকালবেলায় ওনাকে নৌকার মধ্যে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। জালের সাথে নৌকা কিভাবে যেন জড়িয়ে গিয়েছিল। এরপর থেকেই ওনার এই অবস্থা। বদ্দা জেলার পরে আর কোনো খোঁজ ছিল না আমার কাছে, কারণ আমার হিসাবে সমস্যা ওনার কেটে গেছে। মন্ত্রতন্ত্র জেনেও লাভ হবে না, যেদিন কপালে যা লেখা থাকবে তাই হবে। আমার হিসাবে ওনাকে পানির মধ্যে থাকা 85 হালা হামলা করেছিল একা পেয়ে, কারণ অন্য কারণও থাকতে পারে। কিন্তু অমাবস্যার রাত, নদীর শাখা মুখ, বদ্দা জেলার সাহস তো অবশ্যই আছে। ধন্যবাদ জাহিদ ভাই আপনার ঘটনার জন্য।
হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে এসেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাকে একজন পাঠিয়েছেন। তার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনাররায় ইউনিয়নের চিলহাটি গ্রামের বাসিন্দা। আর তিনি হচ্ছেন শাহিন মিয়া। তার জীবনের সাথে ঘটে যাওয়া তিনি একটা ঘটনা শেয়ার করেছেন। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল প্রায় 17 বছর আগে। তখন শাহিন ভাইয়ের বয়স ছিল 31 বছর। এখন তার বয়স প্রায় 48 বছর। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। সে সময় বেশ ইয়াং ছিলেন তিনি। তো ইয়াং বয়সে তিনি ধানের ব্যবসা করতেন এবং মৌসুমের সময় গ্রামের বিভিন্ন বাড়িতে থেকে তিনি ধান ক্রয় করতেন। তো দেখা যায় যে ধান কিনতে কিনতে অনেক সময় তাকে বিশেষ করে ধান কেনা এবং সেই ধানগুলোকে স্টোরে রাখা, এগুলো রাখতে রাখতে অনেক রাত হয়ে যেত। সে সময় স্টোর বলতে হচ্ছে ওই দোকানপাট, বাজারের কাছাকাছি দোকানপাট তিনি নাকি দোকান ভাড়া নিতেন এবং সেখানে তিনি ধান সংরক্ষণ করতেন এবং যখন অনেকগুলো ধান হতো সেগুলো তিনি পরে বিক্রি করে দিতেন। এভাবেই তিনি ব্যবসা করতেন। তো তাদের গ্রামের দক্ষিণ পাশে একটা পুরনো পুকুর ছিল। চারপাশে কোনো ঘাট ছিল না, শুধু এক পাশে উত্তর পাশে একটা ঘাট ছিল। আর সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে বাঁধা একটা, নর্মালি আমার সিঁড়ি যেরকম দেখি সেরকম সিঁড়ি দিয়ে সেই ঘাটটা তৈরি করা। তো সেই ঘাটটা এলাকার মানুষদের কাছে নাকি একটু ভৌতিক টাইপের ছিল। এই জন্য আসলে রাতের বেলা কেউ সেখানে গোসল করতে যায় না বা হচ্ছে পানি নিতেও যায় না। দিনের বেলা মানুষ হয়তো গোসল করে পানি ব্যবহার করে, কিন্তু রাতের বেলা আসলে ওই পুকুর পাড়ে কেউ আসলে যায় না। এটা মোটামুটি একটা পরিত্যক্ত রাতের বেলা বলা যায়। তো এই শাহিন মিয়া একদিন হাট থেকে ফিরতেছিলেন। তিনি সে সময় ঘড়িতে লক্ষ্য করেছিলেন যে রাত 12টা বেজে গেছে। তো বাড়ি পৌঁছানোর সময় সেই পুকুর পাশে রাস্তা দিয়ে তাকে আসলে তার বাড়ি আসতে হয় এবং শাহিন মিয়া সে সময় সাইকেলে চালাতেন। তিনি যেহেতু আজ থেকে প্রায় 17 বছর আগের ঘটনা, সবার কাছে বিশেষ করে গ্রামের মোটর সাইকেলের বিষয়টা প্রচলনটা খুবই কম ছিল। সাইকেলটা সব থেকে বেশি প্রচলন ছিল। তো তিনি তার একটা সাইকেল ছিল এবং তিনি সাইকেল দিয়ে ধীরে ধীরে আসতেছিলেন। তো ওই পুকুর পাড়ে আসার সময় তিনি জানেন যে এই জায়গাটা ভালো না, এটা তিনি মানুষদের কাছে শুনেছেন, কিন্তু কখনোই কোনো খারাপ কিছুর সম্মুখীন তিনি হননি। তো তিনি সেই পুকুর পাড়ে আসার সময় তিনি বেশ ধীরে ধীরেই আসতেছিলেন। তো পুকুরের উত্তর পাশে ঘাটের কাছে আসতেই তার চোখ পড়ে যায় এবং তিনি সিঁড়িতে দেখতে পান যে কেউ একজন সিঁড়ির মধ্যে বসে আছে, সেই ঘাটটার মধ্যে বসে আছে এবং তার পা গুলো পানিতে ডুবিয়ে রেখেছে। বলতে পানির মধ্যে হাঁটু পর্যন্ত পানির মধ্যে পা বসে থেকে সিঁড়িতে বসে থাকলে যেরকম দেখা যায় সেই রকম। তো দূর থেকে তার কাছে মনে হচ্ছিল যে গ্রামের হয়তো বা কেউ হবে। এই জন্য তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন। হয়তো সাহসী কোনো ব্যক্তি, সে পা ভিজিয়ে বা পা হলো পানির মধ্যে রেখে বসে আছে। তিনি প্রথমে ভেবেছেন হয়তো কেউ গোসল করতেছে বা অন্য কিছু। তো তিনি যখন কাছাকাছি আসেন তিনি লক্ষ্য করেন যে সেই লোকটা একদম স্থিরভাবে পানির মধ্যেই বসে আছে এবং পানির মধ্যে কোনো ধরনের ঢেউ খেলতেছে না। তো এটা দেখে তিনি বেশ অবাক হয়ে যান এবং তিনি চিন্তা করেন যে লোকটাকে ডাকবেন কিনা, এত রাতে পানি মানে সতর্ক করবেন কিনা। কিন্তু পরে তিনি আবার থেমে যান, চিন্তা করেন যে না থাক, তার মতো করে সে যা খুশি করুক, তার কি। তো এই চিন্তা করে তিনি আবার সাইকেলে চড়ে তিনি বাসায় চলে আসেন। তো বাসায় আসার পর বাসায় এখানে একটা কথা বলতে ভুলে গেছি। তিনি যখন বাসায় আসতেছিলেন তিনি অনুভব করেন যে তার পিছনে পিছনে কোনো একটা সাইকেল আসতেছে এবং সাইকেলটা তাকে হলো ওই যে সাইকেলের যে বেলটা বাজায় সে বেলটা বাজানো হচ্ছে। তো তিনি ভাবলেন যে হয়তো বা তারই এলাকার কেউ হবে, হয়তো তিনিও রাত করে বাড়ি ফিরতেছেন এবং পিছনে হয়তো তিনি সাইকেল সাইড চাচ্ছেন, যেহেতু তিনি ধীরে ধীরে যাচ্ছেন তো তারা হয়তো বা তিনি সাইড চাচ্ছেন। তো দেখা যায় যে ওই শাহিন ভাই হলো একপাশে সাইড দেন, তিনি রাস্তার একপাশে তিনি সাইড দেন, কিন্তু তারপরও তার কাছে মনে হচ্ছে যে পিছন দিক থেকে অবিরত সাইকেলে বেল দিয়েই যাচ্ছে। তো যখনই তিনি পিছনে ফিরে তাকান তিনি দেখেন যে পিছনে কোনো সাইকেল নেই। তো এটাতে তিনি বেশ ভয় পেয়ে যান। প্রথমত সেই ঘাটের মধ্যে একজনকে পানিতে এত রাতে সেই নিষিদ্ধ জায়গাতে মনে করেন যে পা ভিজিয়ে আছে, অথচ
তিনি এর আগে কখনোই দেখেনি যে এত রাতে সেখানে আসলে সেই ঘাটের মধ্যে কাউকে দেখতে পাননি। এটাতে একটা তার একটু ভয় লেগেছে, এবং এখন সব থেকে বেশি ভয় লেগেছে যে তাদের পিছনে অবিরত সাইকেলে বেল দিয়ে যাচ্ছিল, অথচ যখন তিনি পিছনে তাকান দেখতে পান যে কোনো ধরনের সাইকেল নেই। তো এটাতে তিনি বেশ ভয় পেয়ে যান এবং তিনি দ্রুত বাসায় চলে আসেন, সাইকেলের গতি বাড়িয়ে তিনি বাসায় চলে আসেন। এবং বাসায় চলে আসার পর তার কাছে ওই ঘটনাগুলোকে অতটা ভৌতিক মনে হয়নি, এবং সেদিনের মতো তিনি খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েন। তো সকালবেলা যখন তিনি খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি সাইকেলটাকে মুছতে যাবেন, নর্মালি হলো সাইকেল আমরা কাজে যাওয়ার সময়, সেই সময় আর কি, যেহেতু 17 বছর 18 বছর আগের ঘটনা, সে সময় দেখা যায় যে ওই সাইকেল চালানোর আগে নর্মালি সাইকেলটা পরিষ্কার করা হয়। তো দেখা যায় যে যখন তিনি সকালবেলা সাইকেলটা পরিষ্কার করতে যাচ্ছিলেন, সেই সময় তিনি তার কেরিয়ারে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যান। তিনি দেখতে পান যে কেরিয়ারের পিছনে কাদা কাদা লাগানো, এবং তিনি স্পষ্ট বুঝতে পারতেছেন যে এই কাদাগুলো কোনো ছোট ছোট পা দিয়ে যদি পায়ে কাদা লাগানোর পর যখন কোনো কেরিয়ারে বা সাইকেলের পিছনে যদি ওই কেরিয়ারের মধ্যে যদি পা রাখা হয়, তাহলে কিন্তু এক ধরনের পায়ের ছাপ বসে, ছোট বাচ্চাদের পায়ের ছাপ। তো তিনি দেখেন যে সেম টু সেম ওইরকম ছোট বাচ্চাদের পায়ের ছাপ। কিন্তু তিনি বেশ অবাক হয়ে যান যে গত রাত্রে কোনো ধরনের বৃষ্টি হয়নি, বা কোনো ছোট বাচ্চারও তো এখানে আসলে তার সাইকেলে এরকম করে পায়ের ছাপ লাগানোর কথা না। তো তিনি বিষয়টা থেকে খুবই অবাক হয়ে যান, এবং পরবর্তীতে দিনের বেলা মানুষের জন্য নর্মালি একটু ভয় কম লাগে, তো তিনি আসলে বিষয়টাকে ওই অত বেশি গভীরে না নিয়ে তিনি সাইকেলটাকে পুনরায় ধুয়ে আর কি পরিষ্কার করেন। তো সেই কাদাগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন, এবং সেদিনের মধ্যে তিনি কাজে চলে যান। তো সেদিনে কাজ করতে করতে সেদিনও সেম কাহিনী, তার হলো রাত 11টা বেজে যায়। সেদিনও অনেক লেট হয়ে গিয়েছিল তার বাজার থেকে ফিরতে ফিরতে, বিশেষ করে তার কেনা ধানগুলো স্টোর করতে করতে বা দোকানে রাখতে রাখতে তার অনেক রাত হয়ে যায়, 11টা প্রায় বাজে। যদিও তিনি চেষ্টা করছিলেন তাড়াতাড়ি আসার, কিন্তু আসলে তার সেদিনেও লেট হয়ে যায়। এবং গত রাতের কথা তার মনে করে তিনি চিন্তা করেন যে সেই রাস্তাতে গত রাতে এরকম একটা অনেক রাত করে যাওয়ার কারণে এ ধরনের একটা ঘটনা ঘটেছে, আজকে সেই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো তিনি মনে করলেন। এবং এই চিন্তা ভাবনা করে তিনি রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন, এবং তিনি অন্য রাস্তা দিয়ে ঘুরে আসলেনও, কিন্তু এতে করে তার প্রায় অনেক সময় লেগেছে, প্রায় আধা ঘন্টা বেশি সময় লেগেছে তার বাসায় ফিরতে। তো তিনি হলো আসার সময় কোনো ধরনের ভৌতিক সমস্যার সম্মুখীন হননি, এতে করে তিনি বেশ আর কি ভালো লাগে তার, যে যাই হোক আজকে কোনো কিছুই হয়নি তার সাথে, বা তিনি কোনো ভয় পাননি। তো রাসেল ভাই এভাবে আসলে সেদিনের মতো করে তিনি ঘুমিয়ে পড়েন, এবং সকালবেলা যখন তিনি তার সাইকেলটা আবার পুনরায় পরিষ্কার করতে যাবেন বা মুছতে যাবেন, তিনি দেখেন যে আজকে কাদার জায়গায় রক্তের ছাপ দিয়ে তার সাইকেলের মধ্যে পায়ের ছাপ। ছোট বাচ্চাদের রক্তের মধ্যে যদি কোনো ছোট বাচ্চা পা চুবায়, এবং সেই পা চুবা যদি কেরিয়ার মধ্যে পা রাখে, যে ছাপটা বসে সেই ধরনের ছাপ। তিনি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যান এবং বেশ ভয় পেয়ে যান, এবং তার স্ত্রীকে তিনি ডাকেন এবং জিজ্ঞাসা করেন যে এই রক্ত আসলো কোথা থেকে তার সাইকেলটা তো বারান্দায় ছিল, আর সে তো রাতের বেলাও সাইকেলটা যখন রেখেছিল তখন তো কোনো ধরনের এই ধরনের কোনো কিছু দেখতে পায়নি। তো তার স্ত্রী জানায় যে সে জানে না কিছু, এটা কীভাবে ঘটছে। এবং তার স্ত্রীও অবাক হয়ে যায় যে এমনিতে কাদা বা অন্য কিছু হলে বিষয়টা ছিল স্বাভাবিক, কিন্তু রক্ত কিভাবে আসবে, আর রক্ত দাগ এখানে তো কোনোভাবেই বসার কথা না। তো এটা বলার পর তখন শাহিন মিয়ার মনে পড়ে যে আসলে এর আগেও তো কাদার দাগ ছিল, এবং তিনি সামান্য একটু হলেও ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এই বিষয়টা তার স্ত্রীকে জানান, এবং এটা শোনার পর তার স্ত্রী প্রচণ্ড ভয় পান এবং বলেন যে আপনি আর দেরি না করে একজন কবিরাজকে দেখান, এটাই ভালো হবে, হয়তো খারাপ কিছু আপনার পিছু নিয়েছে। তো পরবর্তীতে ওই শাহিন ভাই একজন কবিরাজকে দেখান, এবং কবিরাজকে দেখানোর পর সেই কবিরাজ যা বলেন সেটা শাহিন ভাই শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তো সেই কবিরাজ বলেন যে একটা খারাপ জিন সে নাকি তার পিছু নিয়েছে, ওই যে পুকুর ঘাটে যে একটা লোককে বসে থাকতে দেখেছিল সেটা নাকি সেই খারাপ জিনটাই ছিল, এবং সে শাহিন ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শাহিন ভাই ভাগ্যক্রমে তাকে ডাক দেয়নি, বা যদি ডাক দিত তাহলে নাকি তার ক্ষতি হইতো, বলতে
তার যে হলো ধ্যান, সেখানে নাকি ওই পানির মধ্যে সে ধ্যান করতেছিল, সেটা নাকি ক্ষতি সাধন হতো। যেহেতু শাহিন ভাই কোনো কিছু না বলেই বাসায় চলে এসেছে, এই কারণে তাকে সতর্কতামূলকভাবে তার সাইকেলে এই ধরনের দাগগুলো দিয়েছে, যেন সে পরবর্তীতে এই রাস্তায় আর যেন না যায় বা এত রাতে করে যেন বাসায় না ফেরে। তো এটা ছিল প্রাথমিকভাবে একটা হুমকি দেওয়ার জন্য নাকি ওই শাহিন ভাইকে আর কি এই ধরনের জিনটা কার্যকলাপ করেছে। তো শাহিন ভাই যখন জিজ্ঞেস করে যে আচ্ছা, আমি তো পরের দিন তো আমি সেই রাস্তা দিয়ে আসিনি, আমি তো রাস্তা ঘুরে এসেছি, তো তারপরে তো আমার সাইকেলে এই ধরনের একটা রক্তের দাগ, পায়ের দাগ ছিল। যখন এই কথাটা যখন সে তান্ত্রিককে বলা হয়, তখন তান্ত্রিক বলে যে আমাকে একদিন সময় দিন, আমি এই বিষয়টা আপনাকে জানাবো। তো রাসেল ভাই সেদিন তিনি ভয় পাওয়ার পর সেদিনে আর তিনি কোনো ধরনের ধান কিনতে যাননি, বাজারে যাননি, তিনি সেদিন বাসায় ছিলেন। এই কারণে তার সাথে কোনো ধরনের সমস্যা হয়নি এবং সাইকেলটা তিনি সেদিনের পরের দিনেও মুছেছিলেন, কিন্তু সাইকেলে কোনো ধরনের দাগ পাননি। তো দেখা যায় যে তিনি যেহেতু ভয়েই ছিলেন, তো পুনরায় সেই কবিরাজের বাসায় যান এবং তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি কিছু খুঁজে পেলেন কিনা। পরে সেই তান্ত্রিক বলেন বা সেই কবিরাজ বলেন যে আসলে ওই দাগটা যেটা দিয়েছিল সেটা আসলে অবশ্যই খারাপ কিছু ছিল, যেহেতু আপনি আর হলো ধান কিনতে যাননি বা সেই রাস্তা ব্যবহার করেননি, এই কারণে হয়তো সেই জিনটা হয়তো আপনারা পিছু নেওয়া ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে সে আসলে নিজের থেকেই ছেড়ে দিয়েছে আপনার পিছু নেওয়া, ওই জিনটা ভালো ছিল না। তো সেই তান্ত্রিকটা বলে আর কি, সেই কবিরাজটা বলে। তো পরবর্তীতে শাহিন ভাইকে সেই কবিরাজ হলো তাবিজ দেন এবং বলেন যে আপনি যদি ভালো হয় রাত 10টার আগেই বাসায় ফিরে আসেন, বিশেষ করে লাস্ট মানে সামনে 1 মাস আপনি এই রুটিনটা ফলো করেন, আশা করি আপনার জীবনে আর এই ধরনের সমস্যাগুলো ঘটবে না। তো পরবর্তীতে রাসেল ভাই উনি হলো দেখা যায় যে সন্ধ্যার পরেই বাসায় চলে আসতেন, আর ওই রাস্তাটা তিনি ব্যবহার করা বাদ দিয়েছেন এবং অন্য রাস্তা ঘুরে আসতেন। ওইটাই তার অভ্যাস হিসেবে তিনি নিয়েছেন। তো এর পরবর্তী থেকে তার সাথে ওই ধরনের আর কোনো ঘটনা ঘটেনি এবং শাহিন ভাই জানিয়েছেন যে ওই পুকুর কেন্দ্রিক নাকি অনেক ঘটনা তিনি শুনেছেন এবং ওই পুকুরে 1 বছরে নাকি 2টা মানুষ মারা গিয়েছিল, যারা রাতের বেলা বাড়ি ফেরার পথে তাদের সাথে এই ধরনের লোমহর্ষক ঘটনা ঘটে। এবং তিনি বলেছেন যে পরবর্তীতে তিনি এই ঘটনা আমাকে শেয়ার করবেন। তো রাসেল ভাই, আজ তিনি যদি আমাকে ঘটনাগুলো শেয়ার করেন, আমি চেষ্টা করবো আপনাদের ভূত এফএমে ঘটনাগুলো শেয়ার করার। তো আমি জানি না ঘটনাটা কতটুকু ভৌতিক ছিল, তবে আমার কাছে ঘটনাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। বলতে গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে, তেমনটাই এই ঘটেছিল শাহিন ভাইয়ের সাথে। তো এটাই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।